পয়লা বৈশাখ, বাঙালিয়ানা এগুলোকে একটা রাজনৈতিক প্রকল্প আকারে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করা, এটা একটা সমস্যাজনক। এই সরকার আগের সরকার হাসিনা সরকার যে বই করছিল সেখানে এক জায়গায় লিখছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন মুখতিয়ার খলজি অত সালে বাংলা অঞ্চল দখল করেন। হ্যাঁ, তার মানে কি ইসলামের দখলদার হিসেবে আসছে। এবং জামাত ইসলাম যেভাবে আজকে বৈশাখী উদযাপন করলো, এটা একটা ভালো দিক। আমাদের বৈশাখ উদযাপনে একটা বড় মিসিং জায়গা হচ্ছে এটার হিস্টোরিক্যাল কনটেক্সট। কোন জায়গা থেকে বাংলার মাসটা আসলো? আমার যে আল্লাহ গড ঈশ্বর তার কাছে আমি কৃতজ্ঞ, কিন্তু সেটা তো আমি জনসাধারণের সামনে গিয়ে চিৎকার করে বলতে চাচ্ছি না। হিজাব আমার চয়েস, এটা যেমন সত্য, আবার কেউ যদি জিন্স পড়তে চাই সেটাও তো তার চয়েস, সেটা তো আবার ধর্মের নামে খারিজ করে দেওয়া হয়। বাংলাদেশে এমনভাবে ইসলামকে চাপায় রাখা হয়েছে যে ইসলামের কথা বলাটাই অপরাধ হয়ে গেছিল। এই অনুষ্ঠানের নাম কড়া আলাপ। আজকে সবাইকে শুরুতেই শুভ নববর্ষ। আর শুভ নববর্ষের এই আলোচনা আজকে আমরা নববর্ষ কেন্দ্রিকই করতে চাই। বাংলাদেশে সাংস্কৃতিক যে বৈচিত্র্যপূর্ণ এই দেশ, সেই দেশের সংস্কৃতি এবং অনেকেই আজ এইবারের নববর্ষ উদযাপনের পর মনে করছেন যে বহুদিন পর হয়তো একটু মন খুলে হয়তো এই বছরের নববর্ষ পালন করা গেছে বলে অনেকে মনে করছেন। অতিথি হিসেবে যারা রয়েছেন পরিচয় করিয়ে দিই। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তিনি সাধারণ সম্পাদক আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি, এবং রয়েছেন শেখ ফজলুল করিম মারুফ, তিনি কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ। কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হবেন মাহবুব আজিজ, তিনি সাংবাদিক ও কলামিস্ট। আমরা আমাদের আলোচনা শুরু করি, তিনি আসলে আমরা শুরু করব তার পার্ট। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এই বিষয় নিয়ে শুরু করি। অন্তর্বর্তী সরকারের আমলে বেশ কিছু দল এবং হেফাজতে ইসলামের আপত্তির মুখে মঙ্গল শোভাযাত্রার নাম বদল করা হয় এবং তখন বলা হয় যে সেটা বলা হচ্ছে আনন্দ শোভাযাত্রা। এই বছর সেটাকে আবার বৈশাখী শোভাযাত্রা নাম দেওয়া হয়েছে। এই নাম বদলের রাজনীতি মানে এটার মধ্যে কি আপনি কোনো রাজনীতি দেখেন, না এটাই প্রক্রিয়া হওয়া উচিত? এই দেশের সংস্কৃতিকে আপনি প্রেক্ষাপটটা নিশ্চয়ই আপনি জানেন। ধন্যবাদ। আমি এটার ভিতরে কালচারাল ফ্যাসিবাদ দেখি, সাংস্কৃতিক ফ্যাসিবাদ, যেটা হচ্ছে যে আমার জীবন আচরণ তুলে ধরবার যে জায়গাটা, সেটার ভিতরে কোনো তর্ক নাই, ইটস এ ফ্যাক্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেই জিনিসগুলোর নামে বলা হচ্ছে যে নতুন বর্ষে আমরা যা যা করি বলে করা হচ্ছে ঢাকাতে শহরে, এটার ভিতরে আমি আরোপিত ফ্যাসিবাদ দেখতে পাচ্ছি। এটার ভিতরে আমি আমাকে দেখতে পাচ্ছি না। প্রবলেম যেটা হয়েছে যে নববর্ষ উদযাপন করাটা নিয়ে কিন্তু মোটা দাগে কোনো মহলে ঝামেলা নাই, ইসলামপন্থী বলেন অথবা সেকুলার মহল বলেন। ধরনটা নিয়ে প্রশ্ন আছে যে আপনি এটাকে কি নামে, কোন এক্সপ্রেশন দিয়ে এটাকে এক্সপ্রেস করবেন সেটা। দেখেন যে আমি একটা ভিন্ন রঙের পাঞ্জাবি পরে বের হয়েছি, আমার ঘরের বস বলতেছিল যে এটা তো আজকের কালার না। আমি বললাম এটা কে ঠিক করে দিল? এখন প্রশ্ন হচ্ছে যে আমার দেশের মানুষ যারা পাঞ্জাবি পরেন, তারা কি আসলে রং স্পেসিফিকের মধ্য দিয়ে তাকে প্রকাশ করেন, না এটা তার পছন্দের জায়গা থেকে তাকে প্রকাশ করেন? তাহলে আপনি রঙে চলে গেলেন কেন? যে এই রংটাই হচ্ছে বৈশাখের রং। এটার ভিতরে একটা কালচারাল ফ্যাসিবাদ যেমন আছে, এটার ভিতরে ভিনদেশি ধর্ম এবং কালচার এক্সপ্রেশন আছে, এটার ভিতরে কর্পোরেট বিজনেস আইডিয়া আছে, সবগুলো আছে। এটার ভিতরে যেটা না, এটার ভিতরে আসলে আমি নাই, এটার ভিতরে আমার মাটি নাই, আমার মানুষ নাই। আপনি দেখেন যে এই সময়টাতে সাধারণ মানুষ, আমরা যারা গ্রামে ছিলাম লম্বা সময়, প্রচুর পান্তা ভাত খাইছি, কিন্তু পান্তা ভাত কোনোদিন মাছ দিয়ে খাইছি? পান্তা ভাত যে মাছ দিয়ে খাওয়া যায়, এই চরম ফাতরামিটা এই বৈশাখী মেলার দিন আমরা শিখছি। আমি হাজারবার হয়তো পান্তা ভাত খাইছি জীবনে। পান্তা ভাত সবাই খায় কিভাবে? রাতে ভাত খাওয়ার পরে যে ভাতটা থেকে যায়, ফ্রিজ ছিল না তো। আপনি 80 দশকের কথা, 90 দশকের চিন্তা করেন, গ্রামে গঞ্জে অধিকাংশ জায়গায় ফ্রিজ ছিল না। তো কী করতো? ওই পাতিলের ভিতরে পানিটা দিয়ে রাখতো যেন ভাতটা নষ্ট না হয়ে যায়। সকালবেলা রান্না হইতে তো সময় লাগতো, তো যদি বাহিরে চলে যেতে হয় অথবা যারা কৃষি খেতে চলে যাবে, মাছ ধরতে চলে যাবে, সে কি করতো? ওই পান্তা ভাতটা প্লেটে নিয়ে গামলায় করে খাওয়া, নমিনালি হচ্ছে বড় ছোট গামলাতে নিয়ে খাইতাম। কি দিয়ে খাইতাম? লবণ, কাঁচামরিচ, আলু ভর্তা, ডিম ভাজি। এর বাইরে তো আমার কালচারাল এক্সপিরিয়েন্সে, আমার জীবনের এক্সপিরিয়েন্সে আমি পান্তা ভাত কোনো দিন মাছ দিয়ে খাই নাই। পান্তা ভাত এত সাজায়া গোছায়া
মানে এত আয়োজন করে ফেস্টিভ মোডে খাওয়া, খাইলেন সমস্যা নাই, কিন্তু আপনি অরিজিনটাকে অস্বীকার করছেন, আপনি যার নামে এটা সেলিব্রেট করছেন সে কিন্তু এখানে অনুপস্থিত। তাহলে আপনার মনে থাকার কথা, প্রথম আলোর এক সাংবাদিক ধরা খাইছিল আওয়ামী লীগের আমলে, একটা ইন্টারভিউ করেছিল সাভারে, একটা বাচ্চা ছেলে বলছিল পাঙ্গাস মাছ হচ্ছে জাতীয় মাছ। আপনার মনে আছে কিনা যে জাতীয় মাছ কোনটা? সে বলছে পাঙ্গাস। কারণ কি? কারণ তার যে আর্থসামাজিক জীবনযাপনটা সে করে, ওই ফ্রেমের ভিতরে ইলিশ আসে না, ওই ফ্রেমে কই মাছ, শিং মাছ, রুই মাছ এগুলো আসে না। ওই ফ্রেমে আসে হইল তেলাপিয়া আর হইল পাঙ্গাস, সবচেয়ে সস্তা দুটা মাছ, যেটা আপনার সবচেয়ে গরিব মানুষগুলো, রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষগুলো করতে পারে। আপনি এখানে কি করছেন? একদিনের জন্য লুঙ্গি পরছেন, ওই ওই সস্তা গামছার আয়োজন করছেন। লুঙ্গির এই প্রোগ্রামগুলো যারা করছেন, যারা পড়ছেন, তারা আসলে বাসায় লুঙ্গি পরেন কিনা? কিন্তু আপনি ওদিনকার কি একদিন খুব সাত করে লুঙ্গি পরছেন, বাসায় আপনার ছেলে মেয়ে লুঙ্গি পরে কিনা? আপনার ছেলেদেরকে আপনি বলেন কিনা যে লুঙ্গি পরা উচিত? মানে আমি কিন্তু লুঙ্গি পরি, আমি লম্বা সময় লন্ডনে ছিলাম, প্রত্যেক দিন আমি লুঙ্গি পরছি, কারণ এটা আমি বিশ্বাস করি, দিস ইজ মাই লাইফ স্টাইল। এখন আমি যেটাকে বিশ্বাস করি, আর যারা এটা সেলিব্রেট করে, তাদের অধিকাংশ মানুষগুলো বিশ্বাস করে না, তারা লুঙ্গি পরে না। তাদের ঘরগুলোতে যান, আমার আত্মীয় স্বজনের ফ্যামিলিতে আমি দেখতে পাচ্ছি ঘরে কেউ লুঙ্গি পরে না। কিন্তু এখানে এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনের ভিতরে একটা দ্বন্দ্ব আছে। এবং দেখেন এই দ্বন্দ্বের ভিতরে, এই দ্বন্দ্বটা কি সুনির্দিষ্টভাবে কেউ ইচ্ছা করে এই দ্বন্দ্বটা তৈরি করে রেখেছে? যদি নামের প্রশ্নে আসেন, মঙ্গল থেকে বৈশাখী কেন আসতেই হলো? মানে মঙ্গলে কি সমস্যা? এটা কি অন্য ধর্মের বা অন্য কোনো কিছু এখানে খুঁজে পাওয়া যায়? আচ্ছা, প্রত্যেকটা সায়েন্স সিম্বলের প্রবলেম আছে। যেমন ধরেন লাল এবং সাদার পাট দিয়ে যে শাড়িটা করছে, এগুলো কিন্তু হিন্দু ধর্মের কনোটেশন আছে এটার মধ্যে। আপনি যে শাখাটা পরা হচ্ছে, এই শাখাটার ভিতরে হিন্দু ধর্মের কনোটেশন আছে। আপনি যে মুখোশগুলো ওদিনকার আপনি সেলিব্রেট করার অংশ হিসেবে দেখাচ্ছেন, এর প্রত্যেকটা হচ্ছে হিন্দু ধর্মের দেবদেবী আছে। হিন্দু ধর্মের মানুষদের তাদের এটা নিয়ে সেলিব্রেট করা, এগুলো করা, এটা অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু এই জিনিসগুলো যখন আপনি সার্বজনীন আকারে সবার উপর চাপিয়ে দিচ্ছেন, একটা সেকশন তো এটার প্রতিবাদ করছে না, কিন্তু সবার উপর চাপিয়ে দিচ্ছে। হ্যাঁ, চাপিয়ে দিচ্ছে। যার ইচ্ছা সেই এই মঙ্গল এটা যাত্রায় বা চাপিয়ে দেওয়া বৈশাখী হয় যাত্রায় যখন যে এটাকে নামেই আপনি হোক। মূলধারা আকারে দেখান যে এটাই একটা রাষ্ট্রের, একটা সমাজের মূলধারা, তখন এটার একটা মনস্তাত্ত্বিক প্রেশার সমাজে তৈরি হয়। সমাজের প্রত্যেক অংশের, যেমন ধরেন আপনি একটা ধর্মীয় অনুষ্ঠানকে যখন সার্বজনীন আকারে ব্যানার করেন, তখন কিন্তু এটা একটা মনস্তাত্ত্বিক প্রেশার আছে সমাজে, যে এটা সবার, কিন্তু এটা সবার না। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি চরকি করেন, চরকিতে উঠতে তো কেউ দ্বিমত করছে না। আপনি হাডুডুর আয়োজন করেন, হাডুডুর আয়োজন করতে তো কেউ দ্বিমত করবে না। আপনি গ্রামীণ জীবনযাপন, এই যে ফরাদ মাজার সাহেব বলেছে যে আমার শতাধিক রকমের গ্রামীণ শাকসবজি নাই হয়ে গেছে, কেউ চাষ করে না, জঙ্গল নাই, এগুলো হচ্ছে না, আপনি সেটাকে তুলে নিয়ে আসেন, সেটা নাই। আমাদের যারা বোটানি, হিস্টোরিক্যাল ধান নিয়ে গবেষণা করেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, অক্সফোর্ড থেকে পিএইচডি করছেন, তিনি বলেছেন যে আমাদের ১৫০০ রকমের ধান ছিল ১০০০ বছর ধরে, এই ধানগুলো নাই হয়ে গেছে। তাহলে আপনি কালচার মানে কি? আমার ১০০০ বছরের জীবনটাকে তুলে আনবেন তো? আমার নৌকা বাইচ কোথায়, আমার জব্বরের বলি খেলা কোথায়, আমার মোরগের লড়াই কোথায়? মানে আমার যে মাটির কাজগুলো, সেগুলোতে তো আপনি তুলে আনছেন না। আপনি এমন কিছু তুলে আনছেন যেগুলো আমার প্রাত্যহিক জীবনের সাথে সংশ্লিষ্ট না। এখন এটাকে আপনি কিসের ভিত্তিতে আনছেন? এটার একটা ফিলোসফিক্যাল জায়গা আছে, এটা একটা অন্য জিনিস আপনি আমাদের উপর চাপিয়ে দেবার চেষ্টা করছেন। এটাকেই হচ্ছে বিভিন্ন বলয় প্রতিবাদ করছে। বাংলা নববর্ষ উদযাপন নিয়ে কিন্তু কোনো প্রতিবাদ নাই। প্রতিবাদ হচ্ছে ধরন, এটার আইডিয়া, কি কি জিনিসকে আপনি বটতলায় সকালবেলা সূর্যোদয় হচ্ছে, ঠিক এই সময় আপনি গানটা গাচ্ছেন, সূর্য দেবতার পূজা দিয়ে দিনটা শুরু করতে হবে কেন? এটা কি পূজা? এটা আপনাকে কে আছে তো, হিন্দু ধর্মে এটা আছে। না, হিন্দু ধর্মে আছে, কিন্তু এইটা যেই প্রক্রিয়ায়, ধরেন এইটাও একটা রীতি হতে না, পারে না? এটা তো বাংলা নববর্ষ উদযাপনের তো সার্বজনীনতা হলো না। একটা নতুন দিন শুরু হলো, আমরা তো সূর্যকে এটা প্রতীক মনে করি, যে একটা মানুষ মনে করে যে এটা একটা দিনের শুরু, মানে হচ্ছে যে একটা সূর্যের শুরু। তো সেই সময় থেকে যদি কেউ করতে চায়, যদি কোনো ধর্মের লোকরা করতে চায় করুক, কিন্তু এটা যদি আপনি সার্বজনীন আকারে করেন, তাহলে তো আমার জন্য প্রবলেম আছে। কারণ আমি তো এটাকে আমার লাইফের জন্য, আমার ফিলোসফির জন্য আমি কমফোর্টেবল মনে করছি না। তাহলে আপনি কেন এটাকে সার্বজনীন করার চেষ্টা করছেন? আপনি কালচার বললে এমন একটা জায়গাতে নিয়ে আসতে হবে যেটা সবাইকে নিতে পারে। সবাই যেটা নিতে পারবে না, সেটাকে আপনি কালচার আকারে চাপিয়ে দিতে গেলে ব্যাকফায়ার করবে, এবং সেই ব্যাকফায়ারটা করছে এখন। আমরা চাই, যেমন ধরেন ইরান যে নওরোজ পালন করে, ইরানে কখনো এই তর্কগুলো কি হচ্ছে? তর্ক হচ্ছে না তো, কারণ সে নওরোজের এমন একটা কমন থিম ব্যবহার করছে যেটা ওই মাটির,
সব ধর্মের, এবং সেখানে ইরানে জানেন যে বিশাল জুইশ কমিউনিটি আছে, তারাও নওরোজ পালন করছে, ইরানি মডেলে করছে। তারা তাদের জুইশ ক্যালেন্ডারে নববর্ষ পালন করে, আবার ইরানের নওরোজও তারা পালন করছে, একইভাবে করছে। কারণ এখানে এমন কিছু নাই যেটা একজন আরেকজনের সাথে সাংঘর্ষিক মনে করছে তার বিশ্বাস মোতাবেক। আচ্ছা। তাহলে আমরা এমন একটা জায়গায় এই সেলিব্রেশনটা নিতে হবে, নেওয়া উচিত, যেটা সবার, যেটা পাহাড়ি বলেন, সমতলী বলেন, সকল ধর্ম বর্ণের মানুষ জি। নিতে পারবে এবং সে সাংঘর্ষিক বোধ করবে না তার জীবনাচরণের সাথে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ শেখ ফজলুল করিম মারুফ। আপনি কি এই ফদ ভাই যেভাবে বললেন, জিনিসটা কি আপনারা এইভাবেই ভাবেন নাকি আপনাদের কোনো ভিন্ন মত আছে? আমি আপনাকে ধন্যবাদ, যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত দিবস পালন ইসলামে একটা মানে যে ইসলামের দুই রকম আছে, একটা হলো শরিয়া যে বিষয়গুলোকে সুনির্দিষ্ট করে দিচ্ছেন এবাদত হিসেবে, সেখানে নতুন কিছু ঢোকানো যায় না। আর এর বাইরে ইসলাম সব কিছুকে জায়েজ করে রাখছে যদি না নিষেধাজ্ঞা আসে। এখন বাংলা নববর্ষ পালন এই নিয়ে আপনি ইসলামী অঙ্গনে বেশ তর্ক দেখবেন, জায়েজ না জায়েজের। সেক্ষেত্রে এই কথাটা পরিষ্কার করা যে যারা বাংলা নববর্ষ পালন করছে, এবং এবার আজকে জাতীয় সাংস্কৃতিক জাসাক নামে একটা প্রতিষ্ঠান করছে, তো তারা এবাদত মনে করে না, ফলে ওই জায়গা থেকে শরীরের সাথে কোনো সংঘর্ষ তৈরি হবে না। কিন্তু পয়লা বৈশাখ যেভাবে পালন হইতো আগে মঙ্গল শোভাযাত্রা নামে, ধরেন একটা মঙ্গল প্রদীপ, মঙ্গল শোভাযাত্রা, মানে একটা কিছু করলে আমার মঙ্গল হয়, এই ধারণাটা ইসলামের সাথে আসলে যায় না। এবং কী করলে মঙ্গল হয় সেটা ইসলামের সুনির্দিষ্ট, এখানে নতুন করে কিছু বাড়ানো যায় না। তো যখন মঙ্গল শোভাযাত্রা, একটা যাত্রা করে বছরের শুরুতে মঙ্গল আনা হবে, এটা ইসলামের সাথে মানে যায় না বলেই আমরা প্রতিবাদ তৈরি হয়েছিল। এবং সেখানে যে ধরনের ইয়াগুলো করা মানে প্রদর্শন করা হতো সেগুলো ইসলামের সাংঘর্ষিক ছিল। আপনি বলেন না যে সকালবেলায় চাইলে সে গান গাক, তা আমি তো বলছি সকালবেলা সে ফজর নামাজ পড়ে শুরু করুক, এটা করলে তো যখন সাম্প্রদায়িক এখন যারা গান গায় তাদের মধ্যে কেউ ফজরের নামাজ পড়ে না পড়ে না, মানে আয়োজনই হোক ওইটা বা তার না তার অনুষ্ঠানটা ইন্টেনশন এরকম যে আমি বলি তিনি সৃষ্টিকর্তাকে এটা দিয়ে স্মরণ না আমি করছেন, বলি অথবা অনুষ্ঠানটা এটা হোক যে বাংলাদেশের যেহেতু অনেক মানুষ মুসলমান, তাইলে আমরা সবাই ফজর নামাজ পড়ে, ফজর নামাজ এটা বৈশাখ একটা অনুষ্ঠান, এটা কি করা যাইতো বা করাকে ঠিক হইতো বা করছে করে নাই? তাহলে এমন একটা জিনিস শুরু করবেন কেন যেখানে বাংলাদেশের অধিকাংশ মানুষের মতের সাথে একটা সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়? তো এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে এক ধরনের টানাপোড়েন ছিল। আমরা এর প্রতি মানানবা প্রতিবাদ জানাইছি যে মঙ্গল শোভাযাত্রা দরকার নেই, আপনি আনন্দ শোভাযাত্রা করেন, বৈশাখী শোভাযাত্রা করেন, তাতে কোনো সমস্যা নেই। এবার বৈশাখী শোভাযাত্রাটা হয়েছে, দেখেন এর আগে যেটা হয়েছে হয়তো মঙ্গল শোভাযাত্রা, সেখানে ভাই খুব সুন্দর করে বলছেন যে কলকাতার যে সংস্কৃতি সেটাকে ভাই আমি ভাবে বললে মানে বাংলাদেশের মানুষের সাথে যায় না, ধরেন হিন্দুয়ানি সংস্কৃতি সেটা চাপায় দেওয়ার একটা প্রচেষ্টা ছিল। বাংলাদেশের সত্য কথা, বাংলাদেশের মানুষ মুসলমান ও হিন্দুও, আর ধর্মের সাথে সংস্কৃতির সম্পর্ক খুবই গভীর, খুবই নিবিড়। আমাদের সংস্কৃতির মধ্যে মুসলমানের ছাপও আছে, হিন্দুয়ানির ছাপও আছে। কিন্তু ভাইয়ের কথাটা খুবই চমৎকার যে কোনো একটা সংস্কৃতিকে, যারা হিন্দুয়ানের সংস্কৃতি বা মুসলমানের কোনো সংস্কৃতিকে যদি আমি সার্বজনীন বলে চাপাই দিই, আমি যদি বলতে পারি যে বাংলাদেশের মানুষ তো সবাই ফজর নামাজ পড়ে, অধিকাংশ মানুষ নামাজ পড়ে, তাহলে জুমা আমাদের একটা সার্বজনীন উৎসব, এটা বলা কি ঠিক হবে? আমরা সেটা বলছি না। তো সেই জায়গা থেকে আমরা আসলে একদিন আপত্তি জানাইছি। তবে এখন যেটা হয় না যে একদিনের জন্য লুঙ্গি পরা, একদিনের জন্য পান্তাবাদ খাওয়া, এটা আমি আসলে সমস্যা দেখি না, যে শহরের মানুষ করে না, একটা দিনের জন্য হইলেও তো সে মানে মনে করে। হ্যাঁ, এবং ইসলামে ওইটা আছে যে রোজার মাসে ইবাদত করলে বিশেষ বিশেষ সব আছে, রোজার মাস তলানো মাসে চালাতে কিছু না, একটা ঘোষণা দেওয়া মাস। তো একটা নির্দিষ্ট দিনকে কেউ মনে করে, কেউ যদি মানে বাঙালিয়ানাকে আনে, সামনে আনে, তাদের দোষের কিছু নাই। কিন্তু পয়লা বৈশাখ, বাঙালিয়ানা, এগুলোকে একটা রাজনৈতিক প্রকল্প আকারে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করা, এটা একটা সমস্যাজনক। বাংলাদেশে ইসলামের ব্যবহার করার প্রচলন ছিল। আমাদের বাংলাদেশের আগের যে ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী ছিল, তিনি স্বাধীনতার 50 বছর উদযাপনে একটা অনুষ্ঠান করছিল সংসদের সামনে। সেই অনুষ্ঠানে আমি একটা খুঁটায় দেখছি, সেখানে অনেক রকম লোক মানে পোশাক পরা ছেলেপেলে আছে, মানুষজন আছে, কিন্তু পাঞ্জাবি পরা, টুপি পরা কোনো মানুষজন নাই। মানে এমনভাবে উপস্থাপন করা হলো যে বাংলাদেশের মধ্যে ইসলাম, মুসলমানি পোশাক এগুলোকে নাই করে ফেলা হলো। তো সর্বক্ষেত্রে ইসলামকে নাই করে দেওয়ার যেটা কালচারাল যে প্রজেক্ট, এটা কিন্তু খুব মারাত্মক ভাই। মানে আমি এই অঞ্চলে ইসলামের কোনো শেকড় নাই, এটা যদি প্রমাণ করা যায়, 2 দিন পরে আমাকে রোহিঙ্গা বানায় দেওয়া সম্ভব। বাংলাদেশে ইসলামকে রোহিঙ্গা বানায় দেওয়ার একটা প্রকল্প, সেটা আমরা ফ্যাসিবাদী হাসিনা সরকার শুরু করছে, তারও আগের থেকে শুরু হয়েছিল, হাসিনা না, তার আগের থেকে শুরু হয়েছিল। আপনি জানেন যে যশবন্ত সিংহ তিনি একটা বই, এবং যেটা বিজেপি এবং RSS এর প্রকল্প, যে ভারতবর্ষে মুসলমানদেরকে ইসলামকে এটা আগন্তুক ধর্ম হিসেবে, উপনিবেশিক ধর্ম হিসেবে দেখানোর একটা প্রচেষ্টা, বাংলাদেশেও ইসলামকে উপনিবেশিক ধর্ম আকারে দেখানোর একটা প্রচেষ্টা খুব জোরালোভাবে চালু ছিল। এই সরকার আগের সরকার, হাসিনা সরকার যে বই করছিল, সেখানে এক জায়গায় লিখছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন মুখতিয়ার খলজি অত সালে বাংলা অঞ্চল দখল করেন। হ্যাঁ, তার মানে কি ইসলামের দখলদার হিসেবে আসছে। সেজন্য
ইসলামকে দখলদার হিসেবে দেখানো, ইসলামকে একটা উপনিবেশিক ধর্ম আকারে দেখানো, এদেশের মাটি মানুষের সাথে দৈনন্দিন জীবনাচারের সাথে ইসলামকে সম্পর্কহীন দেখানোর যে রাজনৈতিক প্রকল্প, সেটার একটা বড় উপসর্গ আকারে পয়লা বৈশাখ, যেটা মঙ্গল শোভাযাত্রা আমি হাজির ছিল। এবার একটা ভালো দিক হয়েছে, এবার বৈশাখী শোভাযাত্রা হয়েছে, সেখানে ধর্ম প্রশ্নটা খুব মুখ্য ছিল না যেগুলো আনছে। এবং দেখলাম যে এবার একটা খুব গুরুত্বপূর্ণ যেটা, ইসলামপন্থীরা, বিশেষ করে দাবাত ইসলাম এবং কওমি ঘরানার যারা, কবি মুহিব খান সহ, তারা কিন্তু বৈশাখে খুব করে উদযাপন করছে। এইবারই প্রথম দেখলাম ইসলামপন্থীরা বলছে সংস্কৃতি আমার, দেশ আমার, বৈশাখ আমার, এই টাইপের একটা দাবি করছে। এটা বাংলাদেশ ইসলামপন্থীদের মধ্যে আসলে ছিল না। আমি কওমি ধারার মধ্যে তো একেবারেই দেখি নাই। আমি নিজে এটা নিয়ে 2019 সাল থেকে পয়লা বৈশাখের সাথে আমাদের সম্পর্ক দেখানোর জন্য লেখালেখি করছি, প্রচুর গালি খাইছি আমি, এবার সেটা হয়েছে। এবং জামাত ইসলাম যেভাবে আজকে বৈশাখী উদযাপন করলো, এটা একটা ভালো দিক। দেখেন, আমাদের বাংলাদেশে একটা সমস্যা ছিল, জানেন যে বাংলাদেশে 1000 বছর ধরে মুসলমান, 1000 বছর এটা সংখ্যাগার ধরা হয়। এটা গোলাম মুর্শিদ এটা দেখাইছেন যে বাংলা অঞ্চল যদি ভাষার কে কেন্দ্র করে, বাংলা অঞ্চলে 1000 বছর ধরে মুসলিম না আমি বলি ওইটাই বলছি, এটা সংখ্যাটা ঠিক 1000 বছর না, 1000 বছরের কম, কিন্তু একটা পূর্ণ সংখ্যার 1000 দেখানো হয়। গোলাম মুর্শিদ, তিনি ইসলামপন্থী না, তিনি তার একটা 1000 বছরের বাঙালি সংস্কৃতি বই আছে, প্রথম প্রকাশন বের করছেন। তিনি সেখানে বলছেন যে বাঙালি জাতীয়তাবাদ তার ভিত্তি যদি বাংলা ভাষা হয়, তাহলে বাংলা ভাষার বিকাশ এবং পৃষ্ঠপোষক সাতাও সুলতানি আমলদের থেকে, অথবা বাংলা জাতীয়তাবাদের ভিত্তি যদি হয় একটা অঞ্চল, বাংলা অঞ্চল, সেটাও শামসুদ্দিন ইলিয়াস শাহর আমলে শুরু হয়েছে। কারণ তার আগে কিন্তু বাংলা অঞ্চলে কোনো এলাকা ছিল না, ভিন্ন ভিন্ন এলাকা ছিল। তিনি সবগুলো একত্রিত করে প্রথম শাহে বাঙ্গাল নাম দিলেন। তো এই যে বাংলার সাথে ইসলামের যে ওতপ্রোত সম্পর্ক, 1000 বছর বা 900 বছর আমরা মুসলমান, এইটাকে বিচ্ছিন্ন দেখানোর একটা প্রকল্প আছে। সেটা বঙ্কিমচন্দ্র বলেন, তার বিখ্যাত লেখা আছে যে বাংলার ইতিহাস বললে মুসলমান আজাদের ইতিহাস আছে, আমাদের নিজেদের ইতিহাস লিখিত হইবে। এটা করতে গিয়ে বাংলার সাথে মুসলমানদের সম্পর্ককে ছিন্ন দেখানো হইলো। দুঃখজনকভাবে বাংলাদেশের ইসলামপন্থীরাও এই বয়ানের সাথে তার একমত হইলো। তারাও মনে করলো যে বাঙালি না মুসলমান, এটা আলাদা আলাদা হতে হয়। বাঙালি হইলে মুসলমান হতো, মুসলমান হলে বাঙালি হওয়া যায় না। এটা যেমন বাংলাদেশের ইসলাম বিরুদ্ধরাও বলতো, তেমনিভাবে ওলামা ইকরাম বা ইসলামপন্থীদের একটা অংশ সেটা বলতো। আচ্ছা, তো এইবার দেখা গেলো এটা মোটামুটি দূর হয়ে গেছে, যে বাঙালিয়ানা, বাংলা, এগুলোর সাথে একত্রিত হওয়া মানে যায়। আমি একটা কথা বলে শেষ করি। ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে তোমরা সুন্দর শব্দে নাম রাখো, হ্যাঁ, আরবি শব্দ না কিন্তু, হ্যাঁ। এখন সুস্মিতা আর তাবাস্সুম একই অর্থ। তাবাস্সুম মানে মানে যার হাসি সুন্দর, সুস্মিতা তাই। আর তাবাস্সুম নাম রাখা কিন্তু মুসলমান সমাজে খুব সুস্মিতা কি নাম রাখা শুনছেন? কোনো মুসলমান নাম সুস্মিতা হয়? মানে রাখে না কিন্তু। কেন? বাংলা ভাষাটাকে আমাদের বর্তমান যে মুসলিম মানুষটা আছে এবং ইসলামপন্থী মানুষটা আছে, সেই মানুষে বাংলা ভাষাটা করে হিন্দু ভাষা আপনি সার্বিক সংস্কৃতিটাকে ইসলাম থেকে সরায় নেওয়ার সাথে প্রকল্প, সেজন্য আমরা পয়লা বৈশাখে ধন্যবাদ। আমরা আবার আসবো। আপনি ভাষার ব্যাপারটা আসলে ব্যারিস্টার ফুয়াদ এই বিষয়টা নিয়ে আপনি একটু বলবেন যে ইসলামের যে সংস্কৃতি, ইসলাম যেখান থেকে ইসলামের শুরু, অর্থাৎ পরবর্তীতে শুরু, মধ্যপ্রাচ্য, সৌদি আরবের থেকে যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে যদি বলি যে 1400 বছর আগে, সেই জায়গার একটা সংস্কৃতি আমাদের এই বাংলাদেশ যে জায়গাটায়, মানে ভারতবর্ষ যে জায়গাটায়, সেই জায়গায় এক ধরনের। ইসলাম যখন এখানে আসে, আস্তে আস্তে সে অন্য সংস্কৃতির সাথেও যেভাবে মেলার কথা, যেমন আপনার পরা যে পাঞ্জাবি, আমার পরা যে পাঞ্জাবি, ওনার পাঞ্জাবির সাথে একটা পার্থক্য আছে। এখন এই জিনিসটাকে ইসলাম কিভাবে দেখে সংস্কৃতির সাথে? আমাদের একটা কমেন্ট নিশ্চয়ই আপনি পড়েছেন যে মাওলানা ভাসানী এক কথা বলেছিলেন যে রাজনীতির সাথে সংস্কৃতি মিলাইতে আসো না, বা ধর্মের সাথে সংস্কৃতি মিলাইতে আসো না। তো ধর্মের সাথে তাহলে কৃষ্ণচূড়ার নাম তোমরা কি দিবা? তো এই জায়গায় ইসলামের আসলে ইয়েটা কি, মানে চিন্তাটা কি, ফিলোসফিটা কি আসলে? ইসলামের প্রিন্সিপাল পজিশন হচ্ছে যে ইসলাম উরু এবং ও বলবে ইসলামিক জুরিসপ্রুডেন্সে আছে যে শরিয়ার এবং ফিক মানে জুরিসপ্রুডেন্স তৈরি করবার ক্ষেত্রে কী ধরনের সোর্সের উপর রিলাই করা যায়। তার ভিতরে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস এগুলো যেমন আছে, উরু এবং আদার কথা বলা আছে, কাস্টমস। যে একটা সমাজে গেলে আপনি দেখবেন চায়নার মসজিদের ধরন দেখবেন, ওরা কিন্তু একটা চাইনিজ কাঠামো ব্যবহার করে চায়নার মসজিদ তৈরি করতেছে, কিন্তু আমাদের অঞ্চলের মসজিদের কাঠামো কিন্তু এরকম না। তাহলে কি আপনি, অথবা যদি ইউরোপে যান, আপনি যদি ইউরোপের একদম মেইন স্ট্রিম যারা কনভার্ট মুসলমান, তারা দেখবেন একটা মসজিদ করতেছে, এটা আবার ঠিক দেখতে আমাদের মতো আরবদের মতো না, তার একটা ওয়েস্টার্ন ডিজাইন আছে, ওইটাকে ভিত্তি করে করছে। তাহলে মসজিদের প্রিন্সিপাল কাজ হচ্ছে কমিউনিটির একটা গ্যাদারিং প্লেস থাকতে হবে, যেখানে সে নামাজ পড়বে, কমিউনিটি অ্যাক্টিভিটিস থাকবে, ফ্যামিলি গেট টুগেদার, কনভেনশন, বিয়ে শাদী সব চলবে। তাহলে এই ডিজাইনের কালচারটাকে ইসলাম অ্যাকসেপ্ট করে না? করে। তাহলে উরু এবং আদা, কাস্টম, ট্র্যাডিশনের জায়গাতে ইসলামিক প্রিন্সিপাল জুরিসপ্রুডেন্স হচ্ছে শিরক,
হইল তার থ্রেশহোল্ড, যে আল্লাহর সাথে তৌহিদের প্রশ্নে যদি কম্প্রোমাইজ করবার জায়গা না আসে সব কিছু জায়েজ, একদম প্রিন্সিপাল পজিশন। এখন হচ্ছে আপনি যে পাঞ্জাবির কথা বললেন, যে প্রিন্সিপাল পজিশন কি, যে ইসলাম কাপড় চোপড়ের ব্যাপারে তো অ্যালাউ করে দিয়েছে, কোনো কাপড় চোপড়ের ভিতরে শুধু বলেছে একটা পার্টিকুলার কাপড় যদি কোনো ধর্মীয় গোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে ওইটা তোমরা পরবা না। যেমন দেখবেন একটা খ্রিশ্চান যে কাপড়টা পরে তার একটা পার্টিকুলার ধরন আছে, যেটা দেখলে বোঝা যায় যে উনি আসলে একজন খ্রিশ্চান পাদ্রী। ইসলাম বলছে এই কাপড়টা তুমি পরবা না। কিন্তু আপনি যে কোটটাই পরতে পারবেন, কোটটাই পরে তো কোনো সমস্যা নেই, মুসলমানরা দিব্যি পড়ছে। তাহলে সেই জায়গাতে প্রিন্সিপাল পজিশন হচ্ছে যদি আপনার শিরকের পলিথিজমের থ্রেশহোল্ড কোনোভাবে কম্প্রোমাইজ না করে সব কিছু জায়েজ। এটা হলো কালচারের জায়গাতে প্রিন্সিপাল পজিশন। আমাদের মা খালারা এখনো নিশ্চয়ই আপনি দেখেন যে গ্রামে তারা শাড়ি পরেন, এইটাও তো অন্য ধর্মের মানুষের না, এটা ধর্মীয় পোশাক না, এটা যারা ভারতীয়রাও পড়ছে, আপনি দেখবেন যে পাকিস্তানের জনগোষ্ঠীও পড়ছে। কালচারাল সোর্স কি? কালচারের সোর্স হচ্ছে মোটা দাগে জিওগ্রাফি, দ্বিতীয়ত হচ্ছে রিলিজিয়ান, বিলিফ সিস্টেম, যে কোনো ধরনের বিলিফ সিস্টেম। এই দুইটা হচ্ছে কালচারের মোটা দাগে বিলিফ সিস্টেম। ভারতবর্ষের মানুষরাও মাছ খায়, আমরাও মাছ খাই। মধ্যপ্রাচ্যের মানুষ তো সুইট ওয়াটার ফিশ, মানে একটা ক্লোজ সার্কিটে যে মাছ পাওয়া যায় এটা তারা তো তাদের সফটওয়্যারের ভিতরেই নাই। তারা বোধ করে মাছ মানেই হচ্ছে সাগর, এর বাইরে আর কোনো মাছ নাই। তাহলে প্রশ্ন সে তো এটা খায় না কেন? কারণ তার জিওগ্রাফিতে এটা নাই। আবার আপনার জিওগ্রাফিতে ধান আছে কিন্তু ওর জিওগ্রাফিতে গম আছে, তাহলে ও গম খায়, ও রুটি খায়, আবার আমরা ভাত বেশি খাই। তাহলে প্রত্যেকটাই ঠিক আছে, এটা আমার ট্র্যাডিশনের অংশ। এই জন্য হচ্ছে প্রিন্সিপাল পজিশন হচ্ছে যে শিরকের সাথে যদি কম্প্রোমাইজ কোনো কিছু না করে এভরিথিং ইজ অ্যালাউড, সব কিছু করা যাবে। এবং সেভাবেই করছি। জামা কাপড় আমরা পশ্চিমের কাপড় চোপড় পরছি না, বিনা দ্বিধায় পরছি। বৈশাখের প্রশ্নে চলে আসে, আপনি যেটা আগে রেজিস্ট করেছেন, দেখেন আমাদের বৈশাখ উদযাপনে একটা বড় মিসিং জায়গা হচ্ছে এটার হিস্টোরিক্যাল কনটেক্সট। কোন জায়গা থেকে বাংলার মাসটা আসলো, কেন এই জায়গাটা করতে হয়েছে? মোগল এম্পায়ার আকবরের সময় তখন আপনার সোলার ছিল, এটা তখন দেখতেছে যে এই সোলারের উপরে ভিত্তি করে ট্যাক্সেশন, জমির চাষ জটিল হয়ে যাচ্ছে। কারণ জমির সাথে সম্পর্ক হলো সূর্যের, পানি কখন আসবে, বৃষ্টি কখন হবে, মাটি কখন শক্ত থাকবে, কখন নরম থাকবে, এর সাথে চাঁদের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক হচ্ছে সূর্যের। তাহলে আপনি চাষবাস এবং ট্যাক্সেশন যদি করতে চান আপনার পুরো ক্যালেন্ডারটাকে সোলারে নিয়ে আসতে হবে। কিভাবে করা হবে? তখন উনি ওনার সময়কার বলা হয় যে ভেরি ফেমাস পার্সিয়ান অ্যাস্ট্রোফিজিসিস্ট জ্যোতির্বিদ ছিলেন আমির ফতেউল্লাহ সিরাজি, ওনাকে দায়িত্ব দেন যে এই যে হিজরি ক্যালেন্ডারটা আমরা ফলো করছি চাঁদের, এই হিজরি ক্যালেন্ডারটাকে তুমি সোলারে কনভার্ট করো। আচ্ছা। এবং সেই সোলারে কনভার্ট করিয়ে কিন্তু আপনার এক্স্যাক্টলি ওই বছর যে হিজরি মাসটা ছিল সেটাকে বাংলা মাস আকারে ধরে পুরো ক্যালেন্ডারটাকে বাংলায় কনভার্ট করলো। এই কনভার্সনের হিস্ট্রির সাথে যারা জড়িত, এই হিস্ট্রিটা দেখবেন আমার এই কালচারের সেলিব্রেশনের সাথে নাই। এবং টেকনিক্যালি দেখেন এই ফতেউল্লাহ সিরাজির কবর কিন্তু নারায়ণগঞ্জের ফতুল্লাতে, আমির ফতেউল্লাহ সিরাজি, এই ফতেউল্লাহ ফতুল্লাহ হয়ে যায় অপভ্রংশের মধ্য দিয়ে। এবং ওখানে তার মাজার একটা সাথে মসজিদও আছে, মসজিদটা উনি করেছেন এখানে এই যে নারায়ণগঞ্জের ফতুল্লাহ যেটাকে বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনি দেখেন আমার কালচারটা করছেন এমন একটা সোর্সের উপরে ভিত্তি করে যেই সোর্সটা কমপ্লিটলি এই সেলিব্রেশনে নাই। তাহলে এই যে একটা হিস্টোরিক্যাল জায়গা এবং কি কেন করা হয়েছে, আমার মাটিকে, মানুষকে, কৃষিকে, এগুলোকে সামনে রেখে সেই জিনিসটা টোটালি এই সেলিব্রেশনে অনুপস্থিত। এবং আমরা চাই সেলিব্রেশনটা ঠিক এক্স্যাক্টলি ওই জায়গাতে ফিরে আসুক, যে মাটিকে কেন্দ্র করে আমার মানুষকে রিপ্রেজেন্ট করবে। মানে এই অ্যাগ্রেশনটা আসলে কারা করে? আমি এই প্রশ্নে আপনাকে পরবর্তীতে আসবো। আমাদের সাথে যারা মাহবুব আজিজ, তিনি যুক্ত হয়েছেন, সাংবাদিক ও কলামিস্ট, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি আলোচনা সম্ভবত শুনছিলেন, কিছু অংশ আমরা প্রথম পার্টেই এইভাবে আলোচনা করেছি যে এই পহেলা বৈশাখ কিভাবে উদযাপিত হচ্ছে, এর সাথে ইসলামের কোনো সংঘর্ষ আছে কিনা, কিংবা সার্বজনীন যে উৎসব সেই জায়গায় কোনো প্রশ্ন আছে কিনা। প্রশ্ন উঠলো এই জন্যেই যে এটার নাম আগে ছিল মঙ্গল শোভাযাত্রা, এই বছর থেকে সেটা বৈশাখী শোভাযাত্রা করা হচ্ছে। সেখানে তাদের আপত্তি ছিল মঙ্গল শোভাযাত্রা এই নামে এবং কিছু কিছু আচারে, যেইভাবে মঙ্গল শোভাযাত্রা উদযাপন হয় সেখানে বিভিন্ন রকমের প্রাণীর এবং বিভিন্ন, যেটা বিশেষ করে ইসলাম ধর্মের সাথে কোনো কোনো জায়গায় সাংঘর্ষিক মনে করেন, সেই কারণে এই আপত্তিগুলো আসছে। আপনি এইবারের উদযাপন কেমন দেখলেন এবং আপনার কাছে আপনার অবজারভেশনগুলো কি এর উপরে? জি, ধন্যবাদ, শুভেচ্ছা, শুভ নববর্ষ। দেখুন, এই যে মঙ্গল শোভাযাত্রা নিয়ে আপত্তি, শুধু কিন্তু মঙ্গল শোভাযাত্রা নিয়ে আপত্তি না। 2001 সালে আপনার ছায়ানটের ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে, বোমা হামলা হলো,
এবং নিহত হলো অন্তত 9 জন। এই হামলাটা কিন্তু 2025 সালেও হলো ছায়ানটের উপরে, জি 1964 সালেও হলো ছায়ানটের উপরে, 63 সালে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করা হলো, যে রবীন্দ্র চর্চা করা যাবে না, পূর্ব পাকিস্তানে রবীন্দ্রনাথ নিষিদ্ধ। এবং এও বলা হলো, মোনায়েম খান বললেন যে রবীন্দ্রসঙ্গীত তোমরা নিজেরা লেখো, রবীন্দ্রসঙ্গীত এত গাইতে পছন্দ করো, নিজেরা গান লিখে রবীন্দ্রসঙ্গীত গাও। এই পর্যায়ে চলে গিয়েছিল জিনিসটা। এবং দেখুন এই ব্যাপারগুলো কেন, পেঁচা বলুন, পেঁচার জায়গায় আমরা গত বৈশাখে দেখেছি গাধার একটা প্রতিকৃতি তৈরি করা হয়েছিল এবং গাধা উল্টোর দিকে বসা হয়েছিল। অর্থাৎ গাধাতে আপত্তি নাই, পেঁচাতে আপত্তি। অর্থাৎ গাধা মুসলমান, পেঁচা হিন্দু। মঙ্গল হচ্ছে মুসলিম শব্দ, হিন্দু শব্দ। আর কি হয়েছে এখন আনন্দ, বৈশাখ তো এবার মধ্যপন্থায়, মানে আনন্দতেও যাব না, মঙ্গলেও যাব না, বৈশাখ বলে একটা ধামাচাপা দেওয়া হলো। আসলে এই ধামাচাপা দেওয়ার যে রাজনীতিটা আপনি দেখুন, যে এটা তো আপনি এই যে আমি তেজগাঁয়ের ভিতর দিয়ে এলাম, আপনাদের একটা সুরম্ভ ভবনে আমি এলাম। এখন যদি আমরা শুরু করি তর্ক, 500 বছর আগে এখানে ধান ক্ষেত ছিল, আরেকজন বললেন না এখানে তখনও ধান শুরু হয় নাই, এখানে ছিল বলে উনি বললেন ভুট্টা ছিল। এই সব তর্ক করে তো আমি আসলে এই বিল্ডিংয়ে পৌঁছাতে পারবো না। আমরা ভবনে আসার পরে কি করে এই সুরম্য ভবন থেকে আপনারা কি কি তৈরি করছেন আমি আলাপটা করতে চাচ্ছি। আমি আলাপটা শুরু করতে চাই 47-এ পাকিস্তান থেকে। এবং তার আগে আমরা এখানে ব্রিটিশ রাজত্ব ছিল, তারা যাবার সময় একটা আফিম আমাদের মাঝখানে দিয়ে গেল যে তোমরা এটা নিয়ে ঝগড়া করো পরস্পর। একটা অখণ্ড ভারত কি কারণে হলো না সেটা ওই আপনার এই বিল্ডিংয়ের ইতিহাসের মতো, ওইদিকে যেতে চাচ্ছি না। যেতে চাচ্ছি লাহোর প্রস্তাবে যে 2টা স্টেটের কথা বলা হয়েছিল, 2টা স্বাধীন স্টেট। ওই জায়গায় একটা পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান করা বলে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে উপনিবেশ বানিয়ে ফেললো। জিন্নাহ সাহেব প্রথমে বললেন যে উর্দু অ্যান্ড উর্দু উইল বি স্টেট ল্যাঙ্গুয়েজ, একমাত্র উর্দুই হবে। এই যে ভাষা যখন একমাত্র হয়, সংস্কৃতি দেখেন কিভাবে গ্রাস করা হয়। সংস্কৃতির একটা অন্যতম প্রধান অংশ হচ্ছে ভাষা। ভাষাকে তারা নিয়ে নিতে চাইলো এবং বলা হলো বাংলা হচ্ছে হিন্দুয়ানি ভাষা, এটা যথেষ্ট ইসলামী নয়, এখানে উর্দু শব্দ ঢোকাতে হবে। নানান রকম উর্দু শব্দ বিভিন্ন সময় লেখা হলো, তমুদ্দুন মজলুস হলো, এগুলো সব আপনারা জানেন। এবং শামসুর রহমান একটা কবিতা লিখলেন এই সব ঘটনার বিপরীতে, তোমার মুখের দিকে এখন যায় না তাকানো বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা, তোমাকে ঘিরে এখন খিস্তি খেউরের পৌষ মাস, খিস্তি খেউরের পৌষ মাস, অর্থাৎ গালিগালাজের পৌষ মাস। এটা তিনি পাকিস্তান পর্বে বলছেন সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে। এই খিস্তি খেউরের পৌষ মাস আমরা অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসে দেখেছি। আমরা দেখেছি একজন রাষ্ট্রপতিকে ডাকনামে ডাকা হয়, অন্য কাউকে কিন্তু ডাকনামে ডাকা হয় না, রাজনীতিবিদদেরকে তাকেই ডাকা হয় ডাকনামে। এবং দেখা হয় যে বিভিন্ন যারা শ্রদ্ধেয় ব্যক্তি তাদেরকে যা খুশি বলে অপমান করা যায়, জুতার মালা দেওয়া যায়, আপনার মাজার ভাঙা, স্থাপত্য ভাঙা, 32 নম্বর ভাঙা ইত্যাদি, নির্বিকার থাকে সরকার। এগুলো কেন? এখন শ্রদ্ধেয় ব্যক্তি বলতে রাষ্ট্রপতির কথা আপনি বলছেন? আমি শুধু রাষ্ট্রপতি কেন, আমাদের যা শ্রদ্ধেয় ব্যক্তি, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো রাজনীতিতে একটা শ্রদ্ধেয় ব্যক্তি, যা খুশি তাকে তাই বলা হয়েছে। 32 নম্বর বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে এবং তখন বলা হয়েছে যে এটা কেন ভাঙা হয়েছে তার মেয়েকে গিয়ে জিজ্ঞেস করেন। সরকারের প্রধান উপদেষ্টাই কথা বলেছেন। অর্থাৎ আপনি একটা জায়গায় সরকার অবস্থান নিয়ে নিল যে এটা হ্যাঁ ভাঙা ঠিক আছে, এই কথাগুলো এই বিতর্কগুলো তোলা ঠিক আছে। এই বিতর্কে যে মঙ্গল শোভাযাত্রার যে বিতর্ক, এই বিতর্ক তো তুলেছেন সংস্কৃতি উপদেষ্টা এবং তিনি কাওয়ালি সঙ্গীতের আয়োজন করেছেন যে কাওয়ালি ফেস্ট হবে, কিন্তু অন্য জায়গায় আমাদের সঙ্গীতের কনসার্টগুলো বন্ধ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় বন্ধ হয়েছে। আমরা মাজার ভাঙা দেখেছি এবং 2025 সালের সেপ্টেম্বরে এক নুরা পাগলা বলে এক ব্যক্তিকে, উনি পীর হিসেবে পরিচিত, তাকে কবর থেকে তুলে, তার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা হয়েছে। সেই ব্যাপারেও সরকার নির্বিকার ছিল। অর্থাৎ এই জায়গায় যে এই উগ্রবাদী যে একটা শক্তির, সেই চর্চাটা আমরা কিন্তু সবসময় দেখে এসেছি 18 মাসে এবং এই 23 বছরের পাকিস্তান পর্বেও আমরা সেটা দেখেছি। এবং ধর্ম আর সংস্কৃতি কিন্তু এক জিনিস নয়। আপনার ধর্ম অত্যন্ত ব্যক্তিগত একটা বিষয়, আপনি কি বিশ্বাস করবেন। যেমন আমরা কিন্তু সবার সামনে এখন এখানে নামাজ পড়বো না, যার যার একটা পবিত্রতার ব্যাপার আছে এবং একটা নিরিবিলি একান্ত মুহূর্তের বিষয় আছে। কিন্তু আমি কিভাবে কথা বলবো অথবা আপনার দিকে কিভাবে তাকিয়ে হাসবো, এটার জন্য কিন্তু আমি নিরিবিলি খুঁজবো না, এটাই আমার সংস্কৃতি। এবং এটার সাথে আমার পরিবার সম্পৃক্ত, আমি কোথায় লেখাপড়া করেছি তা সম্পৃক্ত, আমি কি বই পড়েছি তা সম্পৃক্ত, আমি কি খাবার খাই সেটা সম্পৃক্ত। এটা কিন্তু আমার ধর্ম নয়। এবং আমার যে ধর্ম, সেই ধর্ম কিন্তু আমি পারিবারিক সূত্রে পেয়েছি, আমার পরম্পরা বেশি, ইজ গিভেন নট টেকেন।
কাজে এই গিভেন জিনিস নিয়ে আরেকজনের উপরে মত চাপিয়ে দেওয়াই সাম্প্রদায়িক রাজনীতি, যে আমরা এইটাকে প্রবল করে তুলতে চাই, প্রধান করে তুলতে চাই। এই জায়গাটা আমরা পাকিস্তান পর্বে দেখেছি। এখানে কে কাকে কি চাপিয়ে দিচ্ছে? এখানে চাপিয়ে দিচ্ছে যখন আপনার এই যে 32 নম্বর যে ভাঙা হলো, এটা গণমাধ্যমে যে হামলা হলো, ওই বাইরে থেকে বলা হলো যে এগুলো ভারতীয় দোসর। আপনি মনে পড়ে তো গণমাধ্যমে হামলা, আপনার দুটো পত্রিকায় হামলা, ছায়ানট এবং উদ্দীচিতি, কারণ এরাই হিন্দুদের গান গায়। এইটাই তো ছাপিয়ে দেওয়া। আপনার গানকে গাইবেন দেখে আপনি তার সমস্ত বাদ্যযন্ত্র পুড়ে দেবেন, এটা একটা সভ্য সমাজে হতে পারে? সেটা যে গানই গাক না কেন। এইগুলোই তো সাম্প্রদায়িক রাজনীতি। মাজার ভাঙা সাম্প্রদায়িক রাজনীতি, স্থাপত্য ভাঙা সাম্প্রদায়িক রাজনীতি, আপনার স্বাধীনতা জাদুঘর ভেঙে টুকরো টুকরো করে ফেলা দেওয়া হয়েছে, এইটা উগ্রবাদ। এবং এইটা কিন্তু ওই সরকার সংস্কার করার চেষ্টা করেনি, বরং তারা একটা জুলাই গণ অভ্যুত্থানের নামে একটা জাদুঘর বানানোর চেষ্টা করছে 100 বিঘা জমির উপরে। সেটা কিন্তু একটা কর্নার করলেই হতো। এত টাকা ব্যয়ে একটি গণ অভ্যুত্থানের জাদুঘর বানানো যায়, কিন্তু মুক্তিযুদ্ধের কোনো জাদুঘর সরকারিভাবে ঢাকা শহরে নাই। সেটা নিয়ে কোনো সরকারি চিন্তিত হয় নাই। অর্থাৎ বলতে চাচ্ছি যে এই জায়গায় মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকায় নাই, বেসরকারি পর্যায়ে, সরকারি পর্যায়ে। আগারগাঁও এটা কি? কোনটা? আগারগাঁও যে মুক্তিযুদ্ধ জাদুঘর, ওটা কি ওই যে যারা বা মফিদুল হক ট্রাস্টিটা বেরিয়ে বানিয়েছেন না, ওটা তো সেগুলো রেখেছেন। আচ্ছা। ওইটা? আচ্ছা, যাই হোক, 100 বিঘার উপরে নাই, এটুকুই বলতে চাচ্ছি। যেটা আমাদের চোখে পড়েছে যে একেবারে শহরের হৃৎপিণ্ডের মধ্যে আপনি 100 বিঘা জমির মধ্যে, এইটা 24-এর গণ অভ্যুত্থানের মূল যে প্রত্যয়, গণতন্ত্র, বাক স্বাধীনতা, এই গণতন্ত্র এবং বাক স্বাধীনতার ক্ষেত্রে আপনার একটা গবেষণা কেন্দ্র হতে পারতো, ফ্যাসিবাদ নিয়ে একটা গবেষণা কেন্দ্র হতে, একটা বিশ্ববিদ্যালয় হতে পারতো। এত বড় একটি জায়গার নানান রকম ব্যবহার ছিল, ওইটার পাশে একটা হতে পারতো। আমি কিন্তু বলতে চাচ্ছি এটার বিরুদ্ধে না। আপনি কোন টাকাকে কিভাবে ব্যবহার করছেন এবং সেটা কতখানি উপকার আসবে। আপনি যখন আজকে বিভিন্ন জায়গায় 64টা জেলাতে বোধহয় বানানো হয়েছে ওই যে জুলাই অভ্যুত্থানের স্মৃতির জন্য, এটা না করে যদি একটা কেন্দ্রীয়ভাবে খুব ভালোভাবে বানানো হতো, সেটা কি ভালো হতো না? যেগুলো বানানো হয়েছে বিভিন্ন জায়গায় আবর্জনা স্তূপে পরিণত হয়েছে। অর্থাৎ আপনি একটা গায়ের জোরে একটা কিছু করে ফেলবেন, তার চেয়ে এটা কতদিন টিকবে এবং এটার মূল প্রত্যয়টা কতদিন যাবে, সেইটা কিন্তু ব্যাপার। তো মূল জায়গাটাতে আসি, ধর্ম, সংস্কৃতি ও ক্ষমতা পারস্পরিক সম্পর্কিত। আচ্ছা আচ্ছা, আমরা আসবো আপনার কাছে আবার। আমি একটু যারা বারুফ আপনার কাছে আসতে চাই। আপনি একটু আগে বলেছেন যে হিন্দু আনি কালচারের কথা বলেছেন। প্রশ্ন হচ্ছে যে এই অঞ্চলে ইসলাম ধর্ম আসার আগে হিন্দু ধর্মের অনুসারী বেশি ছিল, সেইখানেও আপনি আপনার একটা মতের কথা বলেছেন। কিন্তু সেই কারণে এখানকার সব আচার অনুষ্ঠান স্থানীয় সংস্কৃতিকে কি হিন্দু সংস্কৃতি বলা যায় না? বিষয়টা হলো যে আমার কথা যেটা, যে বাংলাদেশের মানুষ মুসলমান আছে, হিন্দু আছে, এবং ভাই যেটা বললেন কথা সত্য, যে সংস্কৃতির অন্যতম প্রধান হলো ধর্ম। ফলে বাংলাদেশের সংস্কৃতিতে ধর্মীয় হিন্দুয়ানি সংস্কৃতিও আছে, মুসলমানের সংস্কৃতিও ছাপ আছে। হিন্দুয়ানি সংস্কৃতিও দোষ না, মুসলমান সংস্কৃতিও দোষ না, আমি দুইটাকেই স্বীকার করতে চাই। কিন্তু বিগত বছরগুলোতে মুসলমান সংস্কৃতির মধ্যে মুসলমানিত্ব ছাপ থাকাতে অপরাধ বানায় ফেলা হয়েছিল, সেটার আমরা প্রতিবাদ করছি। এখন আমাদের এই অঞ্চলের যে ঐতিহাসিক যে ইয়াগুলো, আমরা তো কোনো হিন্দু মানে বাদ দিচ্ছি না। হ্যাঁ, আপনি লুঙ্গি পরেন না, পাঞ্জাবি পরেন, এটা কোনো আপত্তি নেই। পেঁচা থাকতে আপনাদের আপত্তি? পেঁচা হলো কি, পেঁচা সুনির্দিষ্ট একটা দেবতার বাহন। যখন আপনি ওইটা ব্যবহার করেন তখন কি সমস্যা? আপনি উট ব্যবহার করেন, দরকার না, উট ব্যবহার করার দরকার না, আপনি ছাগল ব্যবহার করেন না, বাংলাদেশের মানুষের ছাগল আছে, ব্যাংক ব্যবহার করেন, সমস্যা নেই তো। কিন্তু যেটা সুনির্দিষ্ট একটা দেবতার বাহন, সেটাকে আপনি ব্যবহার করবেন কেন? হ্যাঁ, ও তো আরও তো দুনিয়াতে আছে, তো পেঁচা কেন দরকার ছিল? এরপরে আমি আসলে ভাইয়ের কথা তো আসলে আমি চাইছিলাম যে কোথাও ধরে আনা, কিন্তু আসলে বুঝি নাই কোথায় বৈশাখ, কোথায় 47। হ্যাঁ, 47-এর আগে এখানে আগে ধান ক্ষেত ছিল, কিছু হিসেবে আলোচনা করবেন না, কিন্তু এইটা জমি ছিল আমার, আপনি দখল করে আলোচনা করছেন, সেটা 500 বছর পরে হলে আলোচনা আসতে হবে। হ্যাঁ, তো ফলে ইতিহাস টানতে হয়। এখন ইতিহাস যদি একেবারে না টানেন আর সব কিছুকে যদি সাম্প্রদায়িকতার উগ্রবাদ বলে যদি আপনি বাইনারির মধ্যে ফেলে দেন, তাহলে ভাই রাজনীতি আগায় না। আপনার বিরুদ্ধে আমি আপনি উগ্রবাদ বলবো, আপনার বিরুদ্ধে আমি আপনি উগ্রবাদ বলবো। সেটা না করে আমার মনে হয় যেটা একেবারে অথেন্টিক, যেটাকে বাস্তব আমরা অবজেক্টিভ দৃষ্টিতে দেখি। এখানে ভাইটার কথা খুব শক্ত প্রতিবাদ করে রাখা উচিত যে ধর্ম ব্যক্তিগত বিষয় না, ইসলাম এটা সামগ্রিক বিষয়। আমি আপনার দিকে তাকাইতে পারি কি পারি না, আমি কার দিকে তাকাইতে পারি, কিভাবে তাকাইতে পারি, সব আমাকে ইসলাম বলে দেয়। আমি কোথাও কাউকে উকি দিতে পারি না, ইসলাম সুনির্দিষ্টভাবে আমাকে বলে দিছে। আমি কোথায় বসতে পারি, কি খাইতে পারি, কোন কথা বলতে পারি, কোনটা বলতে পারি, সবাই ইসলাম বলে দেয়। এখন আমাকে যদি আপনি এটা আমার ধর্মীয় অধিকার,
এখন আপনি যদি এটাকে আপনার ধর্মের বিষয় না, সংস্কৃতির বিষয়, আপনি ধর্ম আনতে পারবেন না, এটা যদি বলেন তখন আমার ধর্মীয় অধিকারকে ক্ষুণ্ণ করা হয়, এবং মানুষের ধর্মীয় অধিকার বারবার ক্ষুণ্ণ করলে তখন কিন্তু পাল্টা একটা প্রতিরোধ আসে। আর ভাই একটা কথা প্রায় বলেন, কথাটা খুব আমি বলবো যে অনুরোধ করবেন না বলার জন্য, যে ইসলাম আপনি গিবেন না, ইসলাম আপনাকে জোর করে চাপায় দেয় নাই। আপনার সৌভাগ্য বা আমার সৌভাগ্য যে আমি জন্মগতভাবে মুসলমান হয়ে জন্ম নিছি, কিন্তু আমি যখন বালেগ হইছি 18 বছর, বা বালেগ হওয়ারটা আগে পরে কারণ হয়, বালেগ হওয়ার পরে আমার পূর্ণ স্বাধীনতা আছে আমি কোন ধর্ম বেছে নিব। এখন ইসলামকে যদি আপনি আপনার উপর চাপায় ধর্ম আকারে বলেন, এটা আসলে হয় না। ইসলাম মানে আমার সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার আমার আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। ব্যারিস্টার ফুয়াদ, আপনি এই বিষয়গুলো নিয়ে বলবেন। একই সাথে আমি একজনের, আজকে এই জিনিসটা সম্ভবত তিনি আরও কয়েক বছর আগে বা কিছুদিন আগে বলেছেন, একজন বক্তা, ইসলামী বক্তা, তিনি বারবার বলছিলেন, খুব উত্তেজিত হয়ে বলছিলেন যে যদি কেউ বৈশাখ উপলক্ষে পাঞ্জাবি কেনে এবং পরে, সে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আপনি কি সেইটা মনে করেন কিনা? না, এটা করি না। তো একটা বিষয় তো এর আগে বলেছি যে আপনার বৈশাখ, নতুন নববর্ষ, এগুলো সেলিব্রেশন অথবা করার ভিতরে শরীয়তগতভাবে মৌলিক কোনো ঝামেলা নাই। কিভাবে করছেন, কারণ এটা একটা ট্র্যাডিশন। শরীয়তে হালাল হারামের প্রশ্ন পরিষ্কার করে বলে দেওয়া আছে, জায়েজ না জায়েজের প্রশ্ন বলে দেওয়া আছে, কবিরা গুনার প্রশ্ন বলে দেওয়া আছে। এই সীমানাগুলো টেনে দেওয়া হয়েছে। সাংস্কৃতিক সেলিব্রেশনটা এর বাইরে, কারণ কোথাও বলে দেওয়া হয়নি কোরআন হাদিসে যে বৈশাখী মেলা উদযাপন করা হারাম। যদি আপনার এরকম একটা পরিষ্কার মানে কাতাই, দলিলে কাতাই বলে আর কি জুরিসপ্রুডেন্সে, এটা মারুফ বুঝবে যে এই সুস্পষ্ট অকাট্য দলিল না থাকলে আপনি একটা ট্র্যাডিশনকে এরকম নাকচ করে দিতে পারেন না। প্রশ্ন হচ্ছে যে এই ট্র্যাডিশনটা সেলিব্রেট করতে গিয়ে আপনি কি কি করছেন, সেই কি কি করাটাকে শরীয়ত সম্মত জায়গায় আছে কিনা সেটা একজন মুসলমান ভেবে দেখবে যে আমি এই কাজটা আসলে করব কিনা, এবং এটা আমাকে উপর চাপিয়ে দেওয়া হচ্ছে কিনা রাষ্ট্রের তরফ থেকে, সেলিব্রেশনের জায়গা থেকে। তো সেই জায়গায় আমি বোধ করি যে আমাদের নববর্ষটাকে একটা জাতীয় উৎসব করবার সুযোগ আছে। সিম্পলি আমার গ্রামীণ বাংলাটাকে আপনি প্রেজেন্ট করেন। এই গ্রামীণ বাংলার সাথে যেগুলো করা হচ্ছে এর অনেক কিছু সম্পর্ক নাই। এটাই আমরা বলছি যে আমার গ্রামে বৈশাখে মানুষ কি করে, ছোটবেলা থেকে এগুলো আমি দেখে আসছি। আপনি ঠিক সেই কাজগুলোই শহরে নিয়ে আসেন, সেগুলো কি আপনি করেন, তাহলে যেটা হবে যে বিতর্কর জায়গাটা তৈরি হবে না। আরোপ করে দিয়েন না যে এটাই এটার রং, এটাই এটার কাপড়, এটাই এইটা কস্টিউম, এটা এইভাবে করতে হবে। এটা নাই করে এটাও সাংস্কৃতিক একটা পার্ট না? আপনি একটা মৃত মানুষের বাড়িতে গেছেন, আপনি কি একটা কটকটে লাল পাঞ্জাবি পরে যাবেন? কিংবা একটা বিয়েতে গেছেন, সেখানে কি একেবারে মানে এটাও তো একটা মিনিং ক্রিয়েট করে না রং? অনেক সময় আমরা কমিউনিকেশনের ছাত্র, তো সেই কারণে জিজ্ঞেস করলাম। সেটা হচ্ছে যোগাযোগের একটা 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 ইয়ে চলে আসে মানুষের মধ্যে, একটা টেন্ডেন্সি আসে, আচ্ছা উনি এই জায়গায় এরকম একটা জিনিস করে এটা আমার মনে আসছে। হয় যে এই আইডিয়াগুলো ভেরি আরবান এবং ওয়েস্টার্ন। এই যে আইডিয়াগুলো কথা বলছেন, ধরুন একটা গরিব কৃষক, তার বাড়িতে একটাই মাত্র পাঞ্জাবি আছে, এবং এই পাঞ্জাবিটা সে কোনো কাছ থেকে উপহার হিসেবে পাইছে। এই পাঞ্জাবিটাই সে খালে যখন জোয়ারের পানি আসে ধুয়ে টুয়ে রোদে শুকায় লুঙ্গির নিচে ভাঁজ করে অথবা বিছানার নিচে ভাঁজ করে রেখে দেয়। ওই একটা পাঞ্জাবি পরেই সে বাড়ির বাইরে যায়। এখন তার কাছে এই পাঞ্জাবির রংটা গুরুত্বপূর্ণ না, তার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে এটাই বাইরে একটু সেজেগুজে যাওয়ার মাত্র একমাত্র বাহন তার। এখন এই বাহনটা তিনি কোন বাড়িতে যাচ্ছেন, কোথায় বিয়ে খাইতে যাচ্ছেন অথবা কোথায় দোয়া মোনাজাতে যাচ্ছেন, এইটা তার সেন্সে গুরুত্বপূর্ণ না। তার কমিউনিকেশন এটা ওয়ার্ক করছে না। আচ্ছা। আপনি যে লেভেলে কথা বলছেন, ইটস এ ভেরি ওয়েস্টার্ন, কর্পোরেট, লিবারাল, আরবান সেট আপ থেকে আপনি চিন্তা করছেন, এবং এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে চাপিয়ে দিয়েছে পশ্চিমা, যে আপনি কালো পাঞ্জাবিটাই শুধু শোক পালন করবে, এই ফুলটাই শুধুমাত্র বিয়েতে দেয়া যাবে, এই রঙের ফুলটা নিয়ে ফিউনারেলে যেতে হবে, এই রঙের ফুলটা নিয়ে সেলিব্রেশনে যেতে হবে। এইটা তো একটা আরোপিত জায়গা। এই আরোপিত জায়গা তো শত শত বছর ধরে আসে নাই, এটা গত 40-50 বছরের কর্পোরেট কালচারে আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি সেটা মানতে পারেন, আপনি ইউর ফ্রি টু ডু দ্যাট। একটা স্বাধীন, একটা সেমি ইন্ডিপেন্ডেন্ট সোসাইটিতে আমরা যখন বাস করি, আপনি এটা দিতেই পারেন। বাংলাদেশে আমরা যখন ছোটবেলা থেকে কাপ, আপনি কি এত দামি কাপে চা খাইছেন? খাইনি তো। আমরা ছোটবেলায় চা কেমনে খাইছি? আমার মনে আছে কাপ শেষ হয়ে গেলে সবাই হাতে দিত, মুরব্বীরা আসছে চা বানাইছে, গরম, আমরা লাইনে ধরে পলাপান দাঁড়ায় আছি যে কাকি আমাকে একটু চা দাও, তো হাতে লইতে পারবি? লইতে পারবো। আমাকে একটু হাতে দিছে, ওখান থেকে চা খাইছি, বিশাল ব্যাপার। মেহমান আইসি, হ্যাগোর চাটা আমরাও খাইছি। তো এখন এটাকে আপনি কিভাবে ফ্রেম করবেন? দিস ইজ হাউ ইট ওয়ার্কস। গ্রামে মানুষ, বাচ্চারা, আমরা ছোটবেলায় যেভাবে দুরন্তপনা করেছি, গোসল করেছি, আপনি এখন সেটা করবেন? আমি করবো না তো। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা চাই এমন একটা বৈশাখের উদযাপন
যেটা মানে মানে বিতর্ক ছাড়া করা সম্ভব বলে আমি মনে করছি। সিম্পলি আমার কাছে এত উপকরণ আছে, এইটাকে ধরেন মঙ্গল শোভাযাত্রা 89-90 সংস্করণ 64 সাল থেকে শুরু হয়েছে। একদিন তো মঙ্গল শোভাযাত্রা ছিল না, তাহলে মঙ্গলের কি হলো? এই যে একদিন মঙ্গল ছিল না, তাদের দেশ স্বাধীন হয়ে গেছে, তো আমরা যুদ্ধ করে জিতা গেছি। তো 71 সালে মঙ্গল শোভাযাত্রা ছিল না, 69-70 ছিল না, মঙ্গল তো হয়েছে, তো আমরা দেশ তো স্বাধীন করছি। তাহলে একদিন ছিল না, দেশ স্বাধীন হয়ে গেছে, এত মঙ্গল পাইলাম, 89-তে এসে এমন কি মঙ্গলের দরকার হলো যখন মঙ্গল লাগবে? তাহলে আপনি এটা কেন করলেন? পশ্চিমবাংলা থেকে এটা হায়ার করার দরকার ছিল কি? আপনি এটা সেন্সিটিভিটি বুঝলেন না কেন? তাহলে আপনি আনন্দ শোভাযাত্রা নামে যেটা শুরু ছিল থাকতো, গত বছরের সেলিব্রেশনে তো কোনো শোভাযাত্রা হয়নি। কিন্তু আমি তো আমার হিস্ট্রিতে, যেহেতু আপনি এখানে পড়ছেন, ঢাবিতে পড়া মানে তো আপনি সেলিব্রেট করেন বা না করেন এটার মানে চাপের ভিতরে আপনি থাকবেন, বুঝবেন এটার ভাইব। এই লেভেলের সেলিব্রেশন তো আমি আমার মানে এই ঢাবির এঙ্গেজমেন্টের মধ্যে দেখি নাই গত বছর যে লেভেলের। এবং সমাজের প্রত্যেকটা শ্রেণী এখানে অংশগ্রহণ করেছে, পাহাড়ি জনগোষ্ঠী থেকে শুরু করে সমতল, আমার যে মাইনরিটি কমিউনিটি আছে, আমার তো প্রায় 74-এর মতো মাইনরিটি আছে এখানে, ছোটোখাটো সবার কিন্তু রিপ্রেজেন্টেশন ছিল গতবার সেলিব্রেশনে। তো আপনি এগুলো ক্রিয়েটিভ করা দরকার, এবং আমি বোধ করছি পুরো বাংলাদেশটাকে এখানে একসাথে নিয়ে আসা যায়। তা আমাদের একটা ন্যাশনাল ইউনিটির জায়গা থেকে আমার মুক্তির লড়াইকে সামনে রেখে সবাইকে নিয়ে কিভাবে অ্যাকোমোডেট করা যায়, এইটাকে চেতনা ব্যবসাতে পরিণত না করা, চেতনা দিয়ে বিবেচনা না করা, এবং এই যে চেতনা সমৃদ্ধ আলোচনা। চেতনা এখানে ব্যবসা হিসেবে সব চেতনা মানেই হলো ব্যবসা আর কি। মানে আপনি দেখবেন যে একটা পার্টিকুলার ফ্রেমে বলা হচ্ছে যে এইটা সেলিব্রেট করলে এই ফ্রেমে করতে হবে, এর বাইরে করলে মৌলবাদী, এর বাইরে করলে জঙ্গি, এর বাইরে করলে জামাত, এর বাইরে করলে রাজাকার আলবদর। এখন এই ফ্রেমটা যেটা হবে, আপনি বৈশাখটাকে সবার জন্য করতে পারবেন না, এবং এটা জাতিকে ইউনাইট করবে না। কালচারের পার্ট হচ্ছে কালচার, স্পোর্টস, এই জিনিসগুলো যেটা করে পলিটিক্সের বাইরে এসে রাষ্ট্রের ইন্টিগ্রিটি ধরে রাখে। এই জন্য দেখবেন ক্রিটিক্যাল মোমেন্টে পলিটিশিয়ানরাও সেলিব্রিটিদেরকে স্টেজে নিয়ে আসে। কিন্তু আরোপের কথা বলছেন, সেই আরোপের কথা যদি আবার এইদিকে কেউ টেনে নিয়ে আসে যে এখানে তো কাওয়ালিও অনুষ্ঠান ওইভাবে হয় নাই, নতুন আরোপ করা না হয়েছে, বলেন কি? আপনি আমাদের মুরব্বীদেরকে, যারা শিক্ষিত, আমাদের বাবাদের জেনারেশনের লোক সবাই শত শত, তারা উত্তম কুমারের সিনেমা দেখতেও যাইতো, উত্তম কুমার সুচিত্রা সিনেমা দেখতে যাইতো, আর এই যে কাওয়ালি শিল্পীরা যারা আসতো। এবং কাওয়ালি কিন্তু ইন্ডিয়ান ট্র্যাডিশন। আজকে কাওয়ালিকে পাকিস্তানি ফ্রেমে দেখা হচ্ছে, কাওয়ালি হচ্ছে ভারতবর্ষের ট্র্যাডিশন, উর্দু ফার্সি ভাষার 1000 বছরের ট্র্যাডিশন। আপনি যে কোনো মুরব্বী কালচার্ড লোক, আমার বাবাকে আমি দেখেছি, বাম রাজনীতি করেছে, 100টা কাওয়ালি জানতো, টেবিলে চাপড়ায় চাপড়ায় কাওয়ালি শুনাইছে আমাদের ছোটবেলায়। কিন্তু বাবা তো প্রগতিশীল রাজনীতি করেছে, মুক্তিযোদ্ধা ছিলেন, উত্তম সুচিত্রা, শত শত মুভি দেখছেন। তো কাওয়ালিকে আপনি সাধারণত ফ্রেম করছেন কেন? বরং কালচারাল ফেস্টিভ্যালের নামে আপনি কাওয়ালিকে মাঝখান দিয়ে নাই করে দিচ্ছেন। সিম্পলি ওই হারানো পাখিটা, ওই যে শীতের পাখিটা আর আসে নাই গত 20 বছর, তাকে আবার ফিরায় নিয়ে আসা হয়েছে। আপনি এরকম মুভি দেখেন নাই, ক্লিপ দেখেন নাই, রুনা লায়লা, আশা ভোসলে, পাকিস্তানের আবিদা পারভিন একসাথে মিলে গান গাইতেছে, তামিল গানও গাইতেছে, উর্দু গাইতেছে, ফার্সি গাইতেছে, কাওয়ালি গাইতেছে, বাংলা গাইতেছে, সব একসাথে গাইতেছে না? সমস্যা কোথায়? হোয়াটস রং উইথ ইট? আপনি সোলং এটার অডিয়েন্স আছে, আপনি লেট ইট ফ্লারিশ। এই জন্য আমি বোধ করছি যে এইটাকে নিয়ে মানে চেতনা ব্যবসাটা বন্ধ করে সিম্পলি ন্যাচারাল করে ফেলা দরকার, মাটির সাথে কানেক্টেড করা দরকার। অনেক ধন্যবাদ মাহবুব আজিজ। আপনি আজকে দেখেছেন বোধ হয় জামায়াতে ইসলামী প্রথমবারের মতো তারাও বৈশাখী এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে, এবং তারা বেশ স্বতঃস্ফূর্তভাবেই, এবং অন্যান্য ইসলামিক দলও, আমি পরিষ্কার বলতে পারবো না, হয়তো কেউ কেউ এই অংশগ্রহণ করেছে এবং তাদেরকে প্রকাশ্যে দেখা গেল এই ধরনের আয়োজনে। এবং ব্যারিস্টার ফুয়াদ যেটি বলছিলেন যে এটা সামগ্রিক একটা রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং মনে হচ্ছে যে সেটা কাজ করছে। আপনি কি একটু বলবেন যে এই জায়গাটায় মানে বিদেশি সংস্কৃতির অনুকরণ বা বিকৃত রূপ দেখা যায় বলে অভিযোগ করা, একটু আগে ব্যারিস্টার ফুয়াদও বলছিলেন যে অনেক সময় চাপানোর চেষ্টা করা হয়েছে বিগত সময়টাতে, এইটা নিয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা? হ্যাঁ, নিশ্চয়ই। দেখুন, যখন অনেকে কথা বলেন, তার সাথে যদি কিছু ডকুমেন্ট থাকে ভালো হয়। যেমন চেতনা ব্যবসা, তাহলে কি অচেতন হয়ে থাকতে হবে? মানে চেতনা কি করে ব্যবসা হয়? আপনি দেখুন, যখন একটা যুক্তি দেওয়া হয়, ভাই আমাকে বললেন যে আপনি এভাবে বলবেন না, মানে
ডিকটেট করা কি সম্ভব যে আমি কি বলবো? হ্যাঁ, অনুরোধ তো বিষয় না, আমি তো আমার মত দেব। আমি অনুরোধ করতে পারি হ্যাঁ, না? আপনি বিকল্প যুক্তি দেবেন, অনুরোধের তো কিছু নাই। বিকল্প যুক্তিটা হচ্ছে, দেখুন আমি অনুরোধ বলি, তো করা যায়। আপনার কথার সময় আমি বলি নাই, কিন্তু আমি বলছি অনুরোধ কেন? তো আমরা তো মত বিনিময় করতে আসছি, এখানে অনুরোধের বিষয় না। বিষয়টা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেমন এটা একটা গিভেন তো খারাপ কিছু না। আমার সন্তান আছে, ইটস গিভেন। আমি তো খুবই এটা আমার যে আল্লাহ, গড, ঈশ্বর, তার কাছে আমি কৃতজ্ঞ, কিন্তু সেটা তো আমি জনসাধারণের সামনে গিয়ে চিৎকার করে বলতে চাচ্ছি না। আমি তো সেই কথাটা বলছি, যা আমার নিজের সাথে আমার স্রষ্টার অত্যন্ত অন্তরঙ্গ একটা ব্যাপার, সেটাকে কেন আমাকে সামাজিকভাবে সেটাকে সবার সামনে আমাকে কেন প্রদর্শন করতে হবে? এই প্রদর্শনবাদিতা থেকেই তো সাম্প্রদায়িকতার সৃষ্টি হয়। সেই জায়গাটিতে আমরা আসছি, এবং আপনারা বলছেন না 500 বছরের আগেও ইতিহাস এখানে আনতে হবে। নজরুল এই কারণেই লিখছেন, আমি হুবহু লাইনগুলো বলতে পারবো না, কিন্তু লাইনটা এমন ছিল যে যখন বিশ্ব চাঁদে যাচ্ছে তোমরা বিবি তালাকের ফতোয়া খুঁজছ। এই তো আমাদের এখানকার সাম্প্রদায়িক রাজনীতির ব্যাপার। সমস্ত জায়গাতে খুঁজে খুঁজে বের করতে হবে কোনটা ইসলাম বিরোধী হলো। আচ্ছা, ইসলাম ছাড়া কি আর এই দেশে কোনো ধর্ম নাই? আপনি পেঁচার বিরুদ্ধে এত কথা বলছেন, কিন্তু পেঁচা যদি সেই ধর্মেরও কিছু হয়ে থাকে তাহলে অসুবিধা কোথায় তার অংশগ্রহণ করার? আপনি সকলের অন্তর্ভুক্তি চাচ্ছেন, আপনারটাও আপনি আনুন না। সেটা হোক গাধা, সেটা হোক পাখি, সেটা হোক মোরগ। যে যদি আনা হচ্ছে, তখন তো হিন্দুরা বলছে না যে এটা মুসলমানদের হয়ে গেল। আপনারা 92%, আমরা 90% হওয়ার পরেও কেন ওদেরকে ধাক্কা দিয়ে সরায় ফেলতে হবে? কারণ আমরা বেশি সংখ্যায়। এই সংখ্যাধিক্যের রাজনীতিটাই তো ফ্যাসিবাদ, যে আমরা সংখ্যায় বেশি, আমাদের জোর আছে বেশি, আমরা সব কিছু দখল করব। এটা হতে পারে না। যার 2 জন সদস্য আছে, তা যদি ম্রং উপজাতি বা নৃগোষ্ঠীর হয়, তার কথাও সমাজে থাকতে হবে। এবং এটাই হচ্ছে আমাদের যে অন্তর্ভুক্তিমূলক সমাজের মূল আকাঙ্ক্ষা। আপনার সংখ্যাতে বিচার করলে হবে না। এখানে শুধু ইসলাম এবং হিন্দুর কথা কেন আসছে? ধর্ম কি এই দুটোই শুধু মানুষ পালন করবে? আর কি ধর্মের সকলে নাই? তা আপনি কেন তাদেরকেও সেই শোভাযাত্রায় রাখতে আপনার অসুবিধা কথা? না, সেই শোভাযাত্রায় তাহলে কোনো জায়গা থেকে অ্যালার্জি কেন আসলে? জামাত যখন আজকে মানে শোভাযাত্রা সেটা অংশ তো নিল, সমর্থনযোগ্য নয়। জামাত যদি এসে থাকে, এটা তো বিতর্কের বিষয় হতে পারে না। জামাত যখন ইয়েতে যাচ্ছে, শহীদ মিনারে যাচ্ছে, এটা তো অবশ্যই, যদিও তারা বলছে যে আমরা এটা বিরোধী দল হিসেবে যাচ্ছি, তা না করে যদি তারা বলতো যে ভাষা আন্দোলন, এটা আরো বেশি যুক্তিগ্রাহ্য হতো। কিন্তু তারপরেও তো গেছে, 16 ডিসেম্বরেও গেছে, এবং এগুলো তো ভালো। অসুবিধা কোথায়? অন্তর্ভুক্তিমূলক সমাজে এখন কারো যদি অ্যালার্জি হয়ে থাকে, এটা তার সমস্যা। অ্যালার্জি মানেই এটা কিন্তু একদম সব জায়গায় সকলে মেনে নিচ্ছে তা কিন্তু নয়। আমরা কিন্তু কখনোই এটা চাই না যে সমাজে এরকম বিভাজিত সংস্কৃতি থাকবে। বিভাজিত তখনই হবে যখন জামাতের প্রধান বলবেন যে নারীর জঠরে সন্তান নেওয়া এবং দুগ্ধদান যেহেতু একটি প্রধান কাজ, তাই তাকে দলের শীর্ষ আসনে বসতে দেওয়া যাবে না। এই জায়গাটিতে যখন দূরে ঠেলে দেওয়া হবে, তখন কথা বলা হবে। যখন নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে একদিন পরে সোহরাওয়ার্দী উদ্যানে বিরাট বৈঠক করবেন, সমাবেশ করবেন সাম্প্রদায়িক দলের নেতারা, এবং বলবেন অশালীন ভাষায় আক্রমণ করবেন, সেইটার আপত্তি জানাবো। কিন্তু তারা যখন এই রকম সমাবেশে সকলেই মিলে অংশগ্রহণ করবেন, সেখানে তো আপত্তি জানানোর কোনো যুক্তিই থাকতে পারে না। বরং ওই জায়গাটাতে আমার কথা হচ্ছে যে সকলকে নিয়ে যদি আমরা সকল সংস্কৃতির যার যার পছন্দ অপছন্দ যদি অংশগ্রহণ করার সুযোগ পায়, চাপিয়ে দেওয়া যাবে না। আপনাকে বলা যাবে না যে এইটা আমরা অগ্রাহ্য করছি, আপনি এখান থেকে সরে যান। এটা হতে পারে না। কারণ আপনি যতই বলুন না কেন, আপনি চয়েস করে নিয়েছেন। চয়েস কেউ করে না। ধর্মের বিরুদ্ধে সাধারণত কোনো ধর্মেই আরেকজনকে হত্যার কথা বলা নাই, কোনো ধর্মেই অশান্তির কথা নাই, কোনো ধর্মেই বলা নাই যে আপনি আপনার প্রতিবেশীকে আপনি ধ্বংস করে দেন। কাজেই আমরা ধর্মের যে মূল বাণীটি, সেটি যদি আমরা সংরক্ষণ করতাম, তাহলে তো আর আজকে আপনি ছায়ানটের উপরে এই পার্বণে হামলা হয় না। আপনার কেন হামলা করতে হয়? ভারতীয় আধিপত্যবাদের কথা বলে। এবং তাদের যে গণমাধ্যম, তাদের সমর্থিত গণমাধ্যমে সেখানে প্রথম পৃষ্ঠায় বলা হয় ভারতীয় আধিপত্যবাদী 2 সংগঠন উদীচী ও ছায়ানট, এইভাবে লেখা হয়। কাজে এই যে চর্চাগুলো, এবং এটা যদি উল্টো দিক থেকেও করা হয়ে থাকে যে এটা ইসলামিক গানের দল, কোনো অসুবিধা নাই, ইসলামিক গান, কিন্তু হঠাৎ করে আপনি কাওয়ালে নিয়ে আসবেন এবং অন্য কনসার্ট বন্ধ করে দেবেন, তখনই প্রশ্ন জাগে। আপনি কাওয়ালি থাকবে, রবীন্দ্রসঙ্গীত থাকবে, অসুবিধা কোথায়? যে যার যেটা পছন্দ সে শুনবে। যখন রুনা লায়লা আর আশা ভোসলে একসাথে গান গাইছে রবীন্দ্রসঙ্গীত বা কাওয়ালি, তখন তো সমস্যা হয় না। কিন্তু যখন বলা হয় নারীকে এই কাপড়ই পরতে হবে, আপনি পোশাকের বিধিবিধান করে দিচ্ছেন স্পেসিফিকলি, আপনি বলছেন হিজাব আমার চয়েস,
এটা যেমন সত্য, আবার কেউ যদি জিন্স পড়তে চায় সেটাও তো তার চয়েস, সেটা তো আবার ধর্মের নামে খারিজ করে দেওয়া হয় না, কোনো ধর্ম বা কোনো ধর্মীয় গোষ্ঠী কেউ ক্রিয়েট করে দিয়েছেন যে সব নারীকেই বোরকা পড়তে হবে বা চেষ্টা হয়েছে। চেষ্টা হয়েছে। আপনি গত পরশুদিনও আমাদের এক সাংবাদিক কলিগ, আপনি ফেসবুকে আছেন, আপনি দেখবেন তাকে ওন্না না পড়ার কারণে কাউরান বাজারে কিভাবে হেনস্থা করা হয়েছে, এটা ওই যে তৌহিদি জনতার নামে, এবং গায়ে বানা হয়েছে, চা মারা হয়েছে বিভিন্ন। আমি কিন্তু এটা কোনো রাজনৈতিক দলকে দোষী করছি না, তারা তাদের দিকে টেনে নেবেন কেন? আমি বলছি এটা কোনো সুকৌশলী লোক হতে পারে। এটা তৌহিদি জনতার নামে যেভাবে মক ক্রিয়েট করা হয়েছে, এটা আমরা কে না জানি। তৌহিদি জনতারা গরু জবাই করেনি গণমাধ্যমের সামনে, তৌহিদি জনতারা ভাঙেনি এবং বলেনি যে সে ধর্ম মানে না, সে এইভাবে। এবং আপনি হুমায়ুন আজাদের উপরে হামলার কথা ধরুন, আপনি 12 জন ব্লগার হত্যার কথা ধরুন, এবং আওয়ামী লীগের দুঃশাসনের সময় এই যে সাম্প্রদায়িক রাজনীতিকে যেভাবে লালন পালন করা হয়েছে, যেভাবে কওমি জননী হয়ে গিয়েছিলেন, এবং এই আওয়ামী লীগ তখন মনে করেছে না যে সাম্প্রদায়িক শক্তি যদি আমার হাতে থাকে আমার ভোট করতে হবে না, আমি রাতের বেলা ভোট করতে পারবো। কাজে এই যে উগ্রবাদ, এটা কে কখন কাকে সাপোর্ট করছে, কে কাকে, এটা তো কোনো বিশেষ দলকে তো আমি বলছি না, আমি বলছি সাম্প্রদায়িক রাজনীতি করবার যেই কুফলগুলোর কথা। আপনি সামাজিকভাবে এই যদি সাম্প্রদায়িক রাজনীতিকে আমরা যদি পৃষ্ঠপোষকতা করতে চাই, তাহলে সমাজে এই বিভাজনগুলো আসবে। আচ্ছা, শেখ মারুফ, আপনি কিছু বলেন আমরা শেষের দিকে। মানে বাংলাদেশে একটা জাতীয় সঙ্গীত আছে, আর আমি চাইলে কি জাতীয় সঙ্গীতে আমার মতো ইচ্ছা করে সুর করে গাইতে পারি না। ইসলামকে ইসলামের মতো করে পালন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, মানে আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে উত্তম কথা আর কি হতে পারে যে বলে আমি মুসলমান। তো আমার ইসলাম আমাকে সব জায়গায় ঘোষণা দিতে হয়, সব জায়গায় জানাইতে হয়। হ্যাঁ, ইসলামকে আমি সব জায়গায় জানাবো না, এটা হয় না। দ্বিতীয়ত হলো সাম্প্রদায়িকতা। আমি মুসলমান এটা বলা সাম্প্রদায়িকতা না। বদরুদ্দিন ওমর সাহেব একজন মাহমুদ, তিনি বলছেন যে সংজ্ঞায়িত করছেন যে সম্প্রদায়ের ভিত্তিতে ভালো মন্দ বিচার করা, সম্প্রদায়ের ভিত্তিতে শত্রু মিত্র নির্বাচন করাটাই সাম্প্রদায়িকতা। কারণ আমি মুসলমান এটা বলে একজন হিন্দুর সাথে আমার ওই সাম্প্রদায়িকতা সম্পর্ক তৈরি হয় না। এখন ইসলামকে সামনে আনার যে সাম্প্রদায়িক আকারে দেখানোর যে প্রবণতা, সেটা বাংলাদেশের অন্যতম রাজনীতিতে সমস্যা করছে। এখন যদি বলা হয় যে অন্য কাউকে, মানে আমার সংস্কৃতি আমি করি না কেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2013 থেকে ভর্তি হয়েছি, 20-এ গিয়ে বেরোইছি। আমি এই সময়টাতে পয়লা বৈশাখের আগে পরে 10-15 আমি ইউনিভার্সিটি যাইতে পারতাম না, আমি ক্লাস করতে পারতাম না। কেন? আমি এই পোশাকগুলো পরি। আমি যখন ইউনিভার্সিটি ভর্তি হই, আমার একটা বাবরি ছিল, সে বাবরি একটু ধর্ম হিসাবে আমার সাথে পছন্দ হইতে বলে আমাকে সুনির্দিষ্ট একজন প্রফেসর বলেছেন, ডক্টর মাহবুবুর রহমান, নাম বলে ফেলি, তিনি বলেছেন, আমার টিচার সোশিওলজি, আমার পাবলিক এডের ছিল, তিনি বলেছেন তুই এই বাবরি নিয়ে কেমন ক্লাস করছ তোরে আমি দেখে নেবো। তো এই যখন অবস্থা ছিল, তখন আমার সংস্কৃতি আমি কি করে সেখানে প্রবেশ করবো। বর্তমানে এখন যেটা সুন্দর হয়েছে, এখন যে যা করে, এমনকি পেঁচা আনুক উঠানো কোনো আপত্তি নাই। কিন্তু বিগত সময়গুলোতে বাংলাদেশে আওয়ামী লীগের 15 বছর তারও আগে বাংলাদেশে এমনভাবে ইসলামকে চাপায় রাখা হয়েছে যে ইসলামের কথা বলাটাই অপরাধ হয়ে গেছিল, তখন সেখান থেকে উঠে আসছে। এখন ধান ভাই আরেকটা কথা যেটা বলা, সেটা হলো কি, যে ছায়ানটে যে হামলা হয়েছে, অমুক তুমুক হ্যান তেমন বলা হয়, এখানে ধর্ম টানা হয় কেন? সব জায়গাতে আমরা রাজনৈতিক দলগুলো বলে আসছি এটাকে একটা সুনির্দিষ্ট অপরাধ আকারে ধরে বিচার করেন, কিন্তু সবগুলোতে আপনার ধর্ম টানে নিয়ে আসা হয়। আর বারবার হিজাব নিয়ে বলা হচ্ছে না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় জানি, হাজার ঘটনা জানি, হাজার সংখ্যাটা কোনো আধিক্য বলছি না, যেখানে হিজাব পরার কারণে তাকে হেয় করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, অপমান করা হয়েছে। আমি যেদিন ইউনিভার্সিটিতে ভর্তি হইতে গিয়ে সেদিন আমাদের ক্লাসমেটদেরকে বলা হয়েছে তোরা হিজাব পরে ঢুকতে পারবি না। আর সেখানে হিজাবের বিরুদ্ধে, মানে হিজাব না পরার কারণে 2-1টা বিচ্ছিন্ন ঘটনাকে বড় করে তোলা, এটা আসলে মনে হয় এটা উদ্দেশ্যপূর্ণ। আচ্ছা ব্যারিস্টার ফুয়াদ, আমরা একদম শেষের দিকে, একদম 30 সেকেন্ডে যদি কিছু যুক্ত করতে চান। প্রথম কথা হচ্ছে যে কোনো সেট অফ বিহেভিয়ারকে যদি আপনি বাঙালিয়ানা নামে আইডেন্টিফাই করেন, যে বাঙালি হওয়ার মানে হচ্ছে এইটা হলো ফ্রেম, বাঙালি কালচার, এবং এটা সার্বজনীন, এবং এটা হলো ফ্রেম, এটাই হলো কালচারাল ফ্যাসিবাদ, যেটা বলছি বারবার। সমস্যা যেটা হয়েছে যে আমাদের উৎসব উদযাপনগুলোকে বাঙালি ফ্রেমে সার্বজনীন আকারে প্রেজেন্ট করা হচ্ছে, অথচ এটা এগুলো সার্বজনীন না, এগুলোর ডিফারেন্ট প্রবলেমেটিক জায়গা আছে। তো আমরা চাই, এবং এটা প্র্যাকটিক্যালি পসিবল, যে আমাদের হিস্ট্রির জায়গা থেকে আমাদের ন্যাশনাল সেলিব্রেশনগুলোকে এই ফ্যাসিবাদ মুক্ত করা দরকার, এবং ফ্যাসিবাদ মুক্ত করে এটা মাটি সংশ্লিষ্ট করা দরকার। আপনি দেখেন বাংলা সংস্কৃতি নববর্ষের নামে যা করা হচ্ছে, যেই সমাজে প্রায় 60-70% লোক দরিদ্র সীমার নিচে বাস করে, সে কি এই সেলিব্রেশনে আসলে অংশগ্রহণ করতে পারবে? এটা প্র্যাকটিক্যালি পসিবল। তার একটা কাপড় কেনা,
বাচ্চাদের একটা কাপড় কিনে দেওয়া, না না কাপড় চোপড় এই কেনা। সেলিব্রেশন মানেই কি কাপড় কেনা? না, মানে আপনি আমরা তো- তো ছোটবেলায় আমরা দেখেছি যে এখনো ওই যে গ্রামে ওই যে গজা কেনে, কিন্তু 10 টাকার গজা কেনার সামর্থ্য কিন্তু মানুষের আছে। ঠিক আছে, কিন্তু আপনি দেখবেন যে প্রেশারটা খুব মারাত্মক মিডল ক্লাস ফ্যামিলিগুলোতে, জি। যে ঈদের মতো করে পোশাক কিনে দেওয়া, কালচারাল কস্টিউম কিনে দেওয়া, এটা মিডল ক্লাস ফ্যামিলিতে আমরা নিজেদের দেখেছি। এইটা একটা মধ্যবিত্ত পরিবারে মারাত্মক রকম প্রেশার ক্রিয়েট করছে। Right. 4-5 হাজার টাকা একটা ওকেশনে খরচ করাটা, এটা আমার আপনার জন্য 1-2 দিনের ওয়ান টুর ব্যাপার হতে পারে, কিন্তু দেশের অধিকাংশ মধ্যবিত্ত পরিবার এটা অ্যাফোর্ড করতে পারবে না। আচ্ছা। তাহলে এই সেলিব্রেশনটাকে আপনি কেন কর্পোরেট জায়গায় নিয়ে যাচ্ছেন? এই সেলিব্রেশনটা একটা সোশ্যাল জাস্টিস করতে হবে তো একটা। এই সেলিব্রেশনটাকে কিভাবে মাটির করা যায়, মানুষের করা যায়, সবার করা যায়, আমরা সেই লড়াইটা করতে আচ্ছা, চাই। অনেক ধন্যবাদ। এবং সেই কারণে একটা রিপোর্ট আমরা দেখেছিলাম গত বোধহয় বছর দুয়েক আগে, যে 25,000 টাকার অর্থনীতি এই এবং এগুলো বৈশাখকে প্রচুর কেন্দ্র report করে। হয়। ইলিশ মাছ কয় টাকায় বিক্রি হয়েছে, রাইট, মার্কেটে ইলিশ এবং মাছ আমি নাই, একটু আগে যখন offer স্ট্যাটাস দেওয়া দিয়েছি যে হয়েছে। কয়জন ইলিশ মাছ খেলেন, আমার ফেসবুকে যারা 15 লাখের মতো ফলোয়ার আছে, সেখান থেকে মাত্র 3 জন বলেছেন যে ইলিশ মাছ খেয়েছে। সুতরাং মানে আপনার প্রশ্নটা কিন্তু প্রবলেমেটিক। জি। আপনি কিন্তু বাকি যারা খেতে পারে নাই তারা জি। কিন্তু ইনসাল্টেড ফিল করেছে। Right, আমি নিজেও সেই আপনার সাথে তালিকায়- কিন্তু কানেক্টেড হতে পারে নাই সে এই তালিকায় প্রশ্নের সাথে। এই তালিকায় আমরাও আপনাদের তাহলে আপনি তিনজনকেই এমন ফ্রেম করলেন জি। যে একটা সেলিব্রেশনের সাথে Right. ইলিশের সম্পর্ক আছে। ওইটাই বোঝার জন্য, যে কতজন মনে করে সেটাই বোঝার জন্য আমাদের এই ধরনের একটা প্রশ্ন দিয়ে দেয়া। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকে কড়া আলাপ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।